রজনী, তখন আমার বয়স বেশি নয়। তাহলে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স তখন, অর্থাৎ সবে যখন থিয়েটারের লাইনে এসেছিলেন তখন বয়স খুব একটা বেশি ছিল না, মাত্র 23 বছর বয়স। 23 বছর বয়সে থিয়েটারে এসছেন। সবে এই লাইনে এসেছি, এই লাইনে মানে থিয়েটারের লাইনে। সারা দেহ মনে ফুটছে টকবক করে উৎসাহ। দেহ ও মনে, দেহে তখন শক্তি, মনেও জোর, বয়স 23 বছর, প্রবল উৎসাহ যে থিয়েটারে আসব, যশ খ্যাতি প্রতিপত্তি সামনে, তখনও দীর্ঘ জীবন পড়ে রয়েছে, নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে, প্রমাণ করতে হবে, কারণ থিয়েটার প্রতি ভালোবাসা রয়েছে। তাহলে সেই যে উৎসাহ উদ্দীপনা, আর তার মনের মধ্যে ছিল যথেষ্ট কনফিডেন্স, মানে আত্মবিশ্বাস। আর সেই আত্মবিশ্বাস নিয়ে সে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করেছিল, প্রমাণ করে দেখিয়েছিল যে তার দ্বারা সম্ভব। যাই হোক, কিছুদিন রীতিমতো দাপটের সঙ্গে অভিনয় করার পর তার জীবনে প্রেম এলো। তার অভিনয় দেখে একটি মেয়ে তার প্রেমে পড়ল। একদিন একটি মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়ল আমার। এর আগেও আলোচনা হয়েছে যে থিয়েটার বলো, সিনেমা বলো, সেখানে একটা সাজানো গোছানো দুনিয়া, একটা মানে একটা রংচঙে দুনিয়া। সেখানে চাকচিক্য আছে, জৌলুস আছে, গ্ল্যামার আছে। আর তার আড়ালে যত দৈন্যতা আছে, যত ব্যর্থতা আছে, উত্থান পতন আছে, যত না পাওয়া আছে, সেগুলোকে ঢেকেই দর্শকদের সামনে তুলে ধরা হয়। তাহলে দর্শকরা কিন্তু না পাওয়াটাকে দেখতে পায় না, মানে আমরা না পাওয়াটাকে দেখতেই পাই না, আমরা বাস্তবটাকে দেখতে পাই না। আমাদের জীবনে যে বাস্তবতা, প্রত্যেকটা মানুষের মধ্যে যে ব্যক্তি মানুষটা লুকিয়ে আছে, সেই ব্যক্তি মানুষটাকে আমরা থিয়েটারের জীবনে বা নাটকের জীবনে, মানে থিয়েটার বা সিনেমার জীবনে আমরা দেখতে পাই না। তাই জন্য আমাদেরকে ওইটা টানে বেশি করে। কিন্তু যখন ওই পর্দাটা সরে যায়, মানে ওই বাইরের চাকচিক্যের পর্দাটা সরে যায়, তখন কিন্তু কঠিন বাস্তবটা সামনে উপস্থিত হয়। তাই অভিনয়ের জীবনে বা অভিনয়ের জগতে যারা রয়েছে, তাদের সঙ্গে যদি ব্যক্তিগতভাবে কারোর বিয়ে হয় সংসার জীবনে, তার সংসার জীবন যে সবসময় সুখের হয় বা এতটা সুখের হয় তা নয়, কিন্তু কখনোই নয়। কারণ তখন সে বাস্তবের সঙ্গে তাকে সংসার করতে হচ্ছে, ঘর করতে হচ্ছে। আর আমরা তো কল্পনার দুনিয়াতে রয়েছি। কারণ আমরা যাকে দেখছি আমাদের জীবনে, যে একজন স্বপ্নের নায়ক বা স্বপ্নের নায়িকা, তাকে কিন্তু আমরা স্বপ্নের দুনিয়াতে রেখেই ভেবে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি আমাদের মতো করে। সেখানে কিন্তু আমরা মোটেও ওই কঠিন বাস্তবটাকে রাখতে চাইছি না। আমাদের মন যেখানে আমাদেরই, আমরা নিজেদের মতো করে ভেবে নিতে পারি, কিন্তু বাস্তবটা তো আর মন দিয়ে সবসময় চলে না। তখন কিন্তু সংঘাতটা শুরু হয়। তাই বাস্তব আর বাইরের দুনিয়া দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। যে ভাববে যে বাইরের এই রঙিন দুনিয়াটা দেখে আমি তাকেই জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করব, তাহলে কিন্তু চরম ভুল করবে। তবে ব্যক্তিবিশেষে ভালো কি নেই, অবশ্যই ভালো আছে। কিন্তু যারা অভিনয় করছে, এটা একটু মাথায় রাখতে হবে, যারা অভিনয় করছে তারা এত ধরনের চরিত্রে অভিনয় করতে 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 হয়তো মনটাও কিছুটা হলেও সেরকম হয়ে যায়। মানে তাদের যে সূক্ষ্ম আবেগ অনুভূতিগুলোর ওপরে কিন্তু প্রভাব পড়তে থাকে, পড়তে পড়তে মনটাও হয়তো এরকমভাবে প্রস্তুত হয়, মানে মানিয়ে না নেওয়া বা অনেক বেশি আধুনিক থেকে আরও বেশি এগিয়ে, মানে অত্যাধুনিক হয়ে ওঠা। এবং সেখানে অনেক বেশি আত্মমর্যাদা কাজ করে। সেখানে ছাড়ার জায়গাটা খুব একটা থাকে না। হয়তো মনে করে কেন আমি ছাড়বো, মানে এই যে ত্যাগ স্বীকার, একটা সংসারের ক্ষেত্রে কী হয়, প্রচুর ত্যাগ স্বীকার করতে, দুই পক্ষ থেকে প্রচুর ছাড়তে হয়। তো সেক্ষেত্রে ছাড়ার জায়গাগুলো, সময় না দেওয়ার জায়গাগুলো অনেক কম্প্রোমাইজ হয়। আর কম্প্রোমাইজ যখন করা যায় না, তখন কিন্তু ভেঙে চুরমার হয়ে যায়। তাই জন্য আমরা দেখি না যে এই যে নায়ক নায়িকাদের জীবনে, ব্যক্তিগত জীবনে কিন্তু অনেক বিয়ে, অনেক সেপারেশন, তার কারণও আছে। আর আমরা তো আঁকড়ে ধরে রাখতে চাই, কারণ আমরা বাস্তবটাকে বুঝি, আমরা সমাজটাকে গুরুত্ব দিই, নিজেকেও গুরুত্ব দিই। সবটা মেনটেন করতে গিয়ে আমাদের জীবনে সংসারটাই কিন্তু আগে গুরুত্ব পায়। সংসার, স্ত্রী, ছেলে মেয়ে, মানে পরিবারের সদস্যরা আগে গুরুত্ব পায়, কিন্তু তাদের কিন্তু আগে গুরুত্ব পায় এই দর্শকরা,
মানে এই রঙিন দুনিয়ায় তাদের যে গ্ল্যামারটা, তাদের যে জায়গাটা, ওটা অনেক কষ্টে তারা তৈরি করে, তাই খুব সহজে ভেঙে ফেলতে চায় না। যাই হোক, তো মেয়েটা রজনীকান্তকে দেখে প্রেমে পড়েছিল, কিন্তু রজনীকান্তকে মানে ব্যক্তি রজনীকান্তকে দেখে মোটেও প্রেমে পড়েনি, কারণ তার ব্যক্তিগত জীবন সম্পর্কে তার কোনো ধারণাই নেই তখন পর্যন্ত। সে কী করে না করে, সে কীভাবে জীবন কাটায়, কীভাবে তার মানসিকতাটা কী, সে শুধু দেখেছে তাকে স্টেজে মঞ্চে অভিনয় করতে, এবং একের পর এক যে দাপটের সঙ্গে অভিনয় করছে, দারুণ দারুণ চরিত্রে, মুখ্য চরিত্রে অভিনয় করছে, সেগুলো দেখে তার ভালো লেগেছে। আর একটা চরিত্র তাকে রীতিমতো তার মন ছুঁয়ে গেছে, এবং সেই চরিত্রটা কি না, শাহজাহান নাটকে দিলদার না, দিলদার তো এখন অভিনয় করছে। মেয়েটা কোন চরিত্রে অভিনয় করতে দেখে রজনীকান্তকে ভালোবেসেছিল? হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই কোনো, কিন্তু এর আগে আমি অনেক ভিডিও করে দিয়েছি, তো সেখান থেকে বলতে হবে সত্যিটা কি, ঠিকটা কি। মানে আমি পড়িয়ে গেছি আমার মতো, তোমরা ওই ভিডিও হচ্ছে একবার টাচ করেছে, ক্লিক করেছে, আমিও খুব খুশি, অনেক দেখেছে, কিন্তু ওখানে আমি টাইমিং দেখছি কি 10 মিনিট টোটাল, 20 মিনিট টোটাল। তোর নাম সুদীপ্ত, এখানে রেকর্ডে আমি পাঠাবো, বাড়িতে পাঠিয়ে দেখাবো এই জায়গাগুলো, বন্ধুদেরকেও দেখাবো, ছড়াবো আমি ভিডিও দাঁড়া, যে পড়াশোনা হচ্ছে ও দেখেইনি, খোলেইনি, ওপেনই করেনি, আর কেউ কেউ জাস্ট টাচ করে বেরিয়ে গেছে আমাকে মানে ধোকা দেওয়ার জন্য। তাহলে অনেকজন দেখে নিয়েছে আমি ভাবছি, তারপর ওদিকে আবার টাইম দেখছি, ওই যে বললাম দেখা যাচ্ছে 50 জন দেখেছে, আর টাইমিং 20 মিনিট টোটাল। আমাকে ধোকা দিয়ে লাভ নেই। হ্যাঁ, তারপর যেখানে ছিলাম, থিয়েটার দেখে প্রেমে পড়লো। যখন প্রেমে পড়েছিল বড়লোকের সুন্দরী মেয়ে, তখন রজনীকান্ত মঞ্চে অভিনয় করত শাহজাহান নাটকের আলমগীরের চরিত্রে। আলমগীর মানে অরঙ্গজেবের উপাধি ছিল আলমগীর। তো অরঙ্গজেবের চরিত্রে অভিনয় করাটা কিন্তু খুব কঠিন তুলনায় শাহজাহানের থেকে। শাহজাহানের চরিত্রে অভিনয় করা সত্যিই কঠিন, কিন্তু শাহজাহানের থেকে আরও বেশি কঠিন কিন্তু অরঙ্গজেবের চরিত্রে অভিনয় করা। মানে নায়ক অথচ খল নায়কের ভূমিকায় অভিনয় করাটা বেশি টাফ, নায়কের চরিত্র থেকে আরও বেশি কঠিন কিন্তু। আর ওই চরিত্রে অভিনয় করতে দেখেই প্রেমে পড়েছিল। বিশ্বাস করো, দাগ দেবে কি বিশ্বাস করতে বলা হয়েছে। সে বেশ বড় লোকের মেয়ে, বেশ সুন্দর দেখতে ছিল মেয়েটা। ওর বাপের টাকা পয়সাও ছিল অঢেল। এটা শুনে আমাদের মনে হতে পারে এটাও কি তাকে টেনেছে নাকি, টানতেই পারে। মনে মনে যে সুপ্ত একটা ইচ্ছা, সেটা অনেকেরই থাকে। যদি সুন্দরী দেখতে হয়, যদি মেয়েটা ভালো হয় মনের দিক থেকে, আচার ব্যবহার, আর সাথে যদি মেয়েটার বাপের বাড়িতে যদি অনেক টাকা পয়সা থাকে, তাহলে কিছু হয়তো এদিকে আসতে পারে ভবিষ্যতে। যাই হোক, এটা ভাবার কোনো কারণ নেই যে আসবে না, হয়তো আসতে পারে, কিন্তু আবার এটা ভেবে আশা করে কিন্তু হাত পা গুটিয়ে থেকে বসে থেকে কিন্তু লাভও নেই। কারণ যদি একটু আসে, তার যে ধাক্কা, তার যে কথা, সেই আঘাত সহ্য করা খুব মুশকিল আছে। তাই নিজেদের চেষ্টা নিজেদের করতে হবে। তবে মনে মনে একটা ইচ্ছে তো থাকে, সেই ইচ্ছে কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। এখানে রজনীকান্তের স্মৃতিচারণা ধরা পড়েছে। বড় লোকের সুন্দরী মেয়ে ছিল, সুন্দরী মেয়ে, এই সৌন্দর্যটা তাকে টেনেছিল। মেয়েটা ভালোও ছিল, মানে কি করে বুঝলো ভালো? যতটুকু সময় কথা হয়েছে সেইটুকু সময়ের মধ্যে কথাবার্তায়, তার আচার ব্যবহারে বুঝেছে মেয়েটা ভালো। আর বড় লোকের মেয়ে ছিল, ওর বাপের টাকা পয়সাও ছিল অঢেল, প্রচুর। মেয়েটা বেশ লম্বা, ফর্সা, সুন্দর, ছিপছিপে গড়নের, উঠতি বয়স, আর মনটা ছিল দারুণ ভালো। এটা কি করে সম্ভব হলো বোঝা? সারা জীবন ধরে সংসার করেও স্ত্রীর মন বুঝতে পারা যায় না, আর ভগবান স্বয়ং অন্তর্যামীও মেয়েদের মন বুঝতে পারে না। ভগবানও বুঝতে পারে না, যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন, তিনি যে কিভাবে মনটাকে সৃষ্টি করেছেন, পরে আর তার হদিশই পায় না। মানে এত জটিল করে দিয়েছে, এত মানে ভেতরে
মানে কী বলবো পেঁচিয়ে দিয়েছে, হ্যাঁ এতটাই পেঁচে দিয়েছে। পরে আর প্রথমে ভাবছি অল্প অল্প করে দিতে থাকি, তারপরে আর ক্লুই পাচ্ছে না যে কোথা থেকে শুরু করবো, কোথায় গিয়ে শেষ। যাই হোক, ওটা কথা নয়, যা মজা করা হলো। ছেলেরাই পেঁচিয়ে ভাবে, মেয়েরাই সোজা ভাবে ভাবে, ওর জন্য কঠিন মনে হয় মেয়েদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও হতে পারে, ছেলেরা হয়তো সোজা করে ভাবতেই পারে না। হ্যাঁ, মানে আগে থেকে বোঝার চেষ্টা করার আগে থেকে ভেবে বসে আছে, হয়তো কারো কাছ থেকে শুনেছে, সিনেমা দেখেছে, সিরিয়াল দেখেছে, গল্প পড়েছে, সাহিত্য পড়েছে, পড়ে আগে থেকে ধারণা করে নিয়েছে মেয়েদের মন জটিল। প্রথমেই জটিলভাবে ভাবা শুরু করে, এই জন্যই খুঁজে পায় না। আমি আপাতত রেকর্ড করছি তো, পরে বলবো। রেকর্ড হচ্ছে কিন্তু, হ্যাঁ বাবু এখানে রেকর্ড হচ্ছে, চুপ করো। তাহলে মনটা ছিল দারুণ ভালো, কি করে বুঝলো না, কি করে বুঝলো সেটা বড় কথা নয়, বুঝলো সেটা হয়তো কথার কথা, এমনি ওই বাইরের চালচলন, কথাবার্তা, আচার ব্যবহার দেখেই বুঝেছে খুব ভালো কথা বলছে, ভালোভাবে ব্যবহার করছে, নম্র, ভদ্র, শান্ত। কিছুটা হলেও কথাবার্তায় প্রথমে বোঝাই তো যায়, কিন্তু পরে হয়তো আসল স্বরূপটা বেরিয়ে আসে। মেয়েটার মনটা খুব ভালো ছিল, কোনো ঘোর প্যাঁচ নেই, কোনো জটিলতা নেই, সব ভালো তার। মানে দেখতেও ভালো, ব্যবহারেও ভালো, মানে এমন কোনো খারাপ দিক নেই, খারাপ গুণ নেই, কোনো ত্রুটি নেই। আবার এটাও ঠিক যে বয়সে প্রেম, 23 বছর বয়সে অভিনয় ঢুকেছে, খুব বেশি বছর গড়িয়েছে তা নয়, আর যদি ধরেই নিই আরও 2-1 বছর, তাহলে 23, 24, 25 বছর বয়সের মধ্যে যদি প্রেম আসে, এই বয়স মানে হচ্ছে একবারে যৌবনে দাঁড়িয়ে রয়েছে। এক হচ্ছে প্রথম যৌবন, আর যৌবনে মানুষ সবসময় কিন্তু হিসেবে বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে কাজ করে না, তখন কিন্তু অনেকটা আবেগ কাজ করে, অনেক বেশি আবেগ কাজ করে। তখন হচ্ছে হৃদয়টা অনেক বেশি সাড়া দেয়, হৃদয়ের ডাকটা বেশি শোনে, আর হৃদয়ের ডাক বেশি শুনলেই তার যদি ছোটোখাটো কোনো ভুল ত্রুটি থাকেও, সেই ভুল ত্রুটিগুলো তখন ধরা পড়ে না, আর ধরা পড়লেও সেগুলো ওই আবেগের কারণে ওগুলো মাপ হয়ে যায়। তখন মনে হয় এই মানুষের মধ্যে তো ভুল ঠিকগুলো থাকবেই, খারাপ দিকও থাকবে, ভালো দিকও থাকবে। তো তার মধ্যে দেখা যাচ্ছে খারাপ দিকের সংখ্যা বা পরিমাণটা যদি খুব কম হয়, সামান্য হয়, তাহলে ওগুলোকে ছেড়েই দেওয়া যায়। তো এই ভেবে কিন্তু তখন প্রেমিক বলো বা প্রেমিকা বলো, ওগুলোকে দেখেও না দেখার ভান করে ওগুলোকে আড়াল করে দেয়। আবার এটাও ঠিক, প্রেমিক প্রেমিকার জীবনে ওই ভালোগুলো যেমন ভালো, তেমনি খারাপগুলো ভালো হয়ে যায়। তখন মনে হয় সব ভালো, খারাপটাও ভালো, খারাপটাও কি সুন্দরভাবে খারাপ মনে হয়। বাজে কথা বলছে, হ্যাঁ অপমান করছে, গালি দিচ্ছে, টোন টিটকিরি করছে, হয়তো 2টো থাপ্পড়ও দিয়ে দিয়েছে, কিন্তু কি সুন্দর থাপ্পড় দেয়, হ্যাঁ কি সুন্দর গালি, হ্যাঁ মুখ থেকে যেন মধু ঝরছে, গালি তো নয়, যেন মধু বর্ষিত হচ্ছে। হয় বলে লাভ নেই, হয়। হ্যাঁ যদি একটা জোরে লাথিও দিয়ে দেয়, তখন মনে বাহ এই লাথিটা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ কি কিউট লাথি, এত সুন্দর লাথি মারতে পারো তুমি, বাবা। আর ওইটা যখন সংসার জীবনে ঢোকার কয়েক বছর চলে যায়, তখন মনে হয় ভয়ঙ্কর। লাথি কেন, তখন একটা কথাও তখন মনে হবে সেলের মতো বিদ্ধ করছে, তখন মনে হয় সেল, ওই যে কি বলবো, মানে তীব্র যন্ত্রণা দিচ্ছে লাইনে। তাহলে সব ভালো তার, কিন্তু ওরই মধ্যে কোথায় যেন আগুন লুকিয়েছিল, একটা দাগ দেবে। ওর মধ্যে একটা আগুন লুকিয়েছিল, এই আগুন মানে হচ্ছে তেজ, যেন মনে হচ্ছে একটা তেজস্বিনী নারী। আচ্ছা তার ব্যক্তিত্বর কথাটাই ধরা যেতে পারে, প্রত্যেকের মধ্যে সেই ব্যক্তিত্ব থাকা দরকার, থাকতেই হবে, সে ছেলে হোক আর মেয়ে হোক, যে বয়সেরই হোক না কেন, একটা পার্সোনালিটি থাকবে, যে ব্যক্তিত্বের কারণে
একটা দূরত্বও থাকবে সবার থেকে, সবার সঙ্গে মিশবে, হাসবে, আড্ডা দেবে, গল্প করবে, কিন্তু এত সস্তা নয় যে সব কথা তাকে বলা যাবে, মানে সব ভাবে তাকে আঘাত করা যাবে বা অপমান করা যাবে, সেই জায়গাটা কখনো দেয়া উচিতও নয়। তো ব্যক্তিত্ব একটা থাকবে, তার মধ্যে একটা তেজ ছিল, সেই তেজটা কেমন না, তার মধ্যে কোথাও যেন একটা আগুন লুকিয়েছিল। আগুনটা কীরকম না, গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘ যে আগুন লুকিয়ে রাখে সেই আগুন। গ্রীষ্মকাল, পশ্চিম আকাশে সূর্য ডোবার আগে আগে, তার মানে কি প্রচণ্ড একটা তেজ সেখান থেকে বেরিয়ে আসে, তার যে প্রভাবটা, তার যে তেজের প্রভাবটা আমরা কিন্তু সেটা সহ্য করতে পারি না। গ্রীষ্মকালে সূর্য উদয় হচ্ছে, সূর্য উদিত হচ্ছে, সেই তেজের থেকে তুলনায় অনেক বেশি তেজ সূর্য যখন অস্ত যাচ্ছে সেই সময়। তো যাদের ওই বাড়ির জানলা বা বাড়িটা হয়তো পশ্চিম দিকে, তো প্রচণ্ড গরম লাগে গ্রীষ্মকালে। মানে ফ্ল্যাটগুলোর কথা ভাববে, জেনারেলি কেন পূর্ব দিকের ফ্ল্যাটগুলো নিতে চায়, পূর্ব দিক থেকে পশ্চিমে দিকে যদি নিতে হয় বা নেওয়া হয়ে যায়, তাহলে বোঝা যায় কিন্তু যে ওই দুপুরের পরেই শুরু হয় যে প্রচণ্ড গরমটা। যাই হোক, ওর মধ্যে যে আগুন লুকিয়েছিল সেই আগুনটা তুলনা করা হয়েছে কার সঙ্গে না, গ্রীষ্মের বিকেলবেলায় পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘ যে আগুন লুকিয়ে রাখে সেই আগুন। কালীনাথ, সে কি আশ্চর্য মেয়ে, কেমন করে বোঝাবো তোমাকে, তুমি তো আর বুঝবে না। আসলে ঠিকই, প্রেমিক যেভাবে বুঝবে অন্যরা পাশাপাশি কখনো সেইভাবে বুঝবে না। যদি অন্যরা ওই পরিস্থিতির ভেতর দিয়ে যায় তাহলে হয়তো কিছুটা আন্দাজ করতে পারে, কিন্তু পুরোপুরি উপলব্ধি করা কিন্তু যে প্রেম করছে বা প্রেমে পড়েছে তার মতো করা সম্ভব নয়। যাই হোক, আশ্চর্য মেয়ে, তার মানে ওই যে বললাম না যে ভালো খারাপ সবটা নিয়েই তার কাছে মনে হচ্ছে আশ্চর্য। সে খারাপই বলুক ভালো বলুক সবটাই তার কাছে মনে হচ্ছে যে প্রতিটা মুহূর্তে যেন একটা মানে অন্যরকম তার জীবনের উপস্থাপনা, মানে নতুন তাকে নতুনভাবে চিনছে তাকে। আশ্চর্য মেয়ে। এবার সৌন্দর্যের বর্ণনা দিয়েছে, সেই সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে উঠে এসেছে তার চোখের বর্ণনা, তার চোখের সৌন্দর্য, পরে আছে তার চুলের সৌন্দর্যের বর্ণনা। এমন গভীর ও টানা কালো চোখ যে অন্ধকার রাতে একা একা ভাবলে মনে হতো যেন কোনো অচেনা দিনের আলো। প্রতিদিন সূর্য ওঠে, একটা আলো চারদিক ভরে যায়, এই প্রতিদিনের আলোকিত পরিবেশটাকে দেখার অভ্যাস আমাদের আছে। তো প্রতিদিনের মধ্যে তেমন কোনো নতুনত্ব নেই, প্রতিদিনের আলো তো আমাদের চেনা, প্রতিদিনের আলো কিন্তু আমরা চিনি, কিন্তু দেখবে এই দিনগুলোর মধ্যে হঠাৎ করে একটা দিন, যে দিনগুলো আমাদের কাছে যেন অচেনা ছিল, নতুনভাবে আসছে বা আসে কিন্তু হয়। ধরো একটা কোনো উৎসব অনুষ্ঠানের দিন, তার সকালটা কিন্তু একটু অন্যভাবে শুরু হয়, মনে হয় যেন আজকের দিনটা একটু অন্যরকম। দেখা গেল কয়েকদিন ধরে টানা মেঘলা বা টানা বৃষ্টি ছিল, তারপরের দিন সূর্য উঠছে, আলো ওই ঝলমল করছে পাতা গাছপালাগুলো, তখন মনে হয় মনটা কিন্তু সাথ দিচ্ছে না, তো একটা বিষণ্ণ আমাদের মনও ছিল। তারপরে মনে হচ্ছে কি অন্যরকম একটা দিন। মহালয়ার দিনের ভোরটা দেখবে অন্যরকম একটা ভোর মনে হয়, অথচ তার আগের দিনের ভোর ততখানি অন্যরকম। একই হয়তো পরিবেশের দিকে বিচার করে একই, আগের দিন ভোরও যেরকম ছিল সেই একই রকম, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলে গেছে, কারণ আমাদের মনটা তখন একটা খুশির মেজাজ নিয়ে চলছে। তারপরে কারোর জীবনে যদি প্রেম আসে, ভালোবাসা আছে, তার জীবনে সেই ভোরটা কিন্তু একটা অন্যরকম পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সরস্বতী পূজার ভোর তো অন্যরকম ভোর তোমাদের কাছে। যাই হোক, একটা অচেনা দিনের আলো, কি অদ্ভুত হাসিদার হাসি, অন্যের কাছে যতই কি বলবো মানে নর্মাল বা হচ্ছে কান ফাটিয়ে দিচ্ছে, শব্দ দূষণ ঘটাচ্ছে, কি বিদঘুটে হাসি, কিন্তু প্রেমিকার চোখে বা প্রেমিকের চোখে প্রেমিকার হাসি কিন্তু অসাধারণ, অতি সুন্দর। বিশেষ করে প্রেমিকের চোখে প্রেমিকার হাসি যতই খারাপ হোক অন্যের চোখে, তার চোখে কিন্তু অসাধারণ, কি সুন্দর হাসি তার, বাঁধিয়ে রাখার মতো হাসি। লাইনে তোমরাও লাইনে থাকো, এখানে কিন্তু রজনীকান্ত লাইনে ঢুকে পড়েছে, থিয়েটারের লাইন, তারপরে আছে প্রেমের লাইন। হ্যাঁ, কোন লাইন ছাড়লাম? কি অদ্ভুত হাসিদার, আমি কিন্তু অন্যমনস্ক হচ্ছি, কথা বলবি না। কি তার ঢেউ খেলানো রাশি রাশি কালো চুল, রাশি তো থাকে। তোমরা যদি এখন সময়ের সাথে সাথে যুগের দাবি মেনে উড়িয়ে দাও যে এত বড় বড় চুল রাখার দরকার নেই, চুল ছেটে কুচি করে একবারে বয়েজ কাট করে দাও, কিন্তু তখনকার দিনে
মেয়েদের চুল কাটাটা তো আর এটা আজকেরকার মতো ছিল না, তখন কিন্তু ন্যাচারাল যতখানি চুল ছিল ততখানি যত্ন নিয়ে সেই চুলটাকে সাজিয়ে রাখা হতো। তারপরে ইয়ং বড় লোকের সুন্দরী মেয়ে, তার মানে চুলের যতটা যত্ন নেবে অন্যান্যরা তো নিতে পারবে না, তো রাশি রাশি কালো চুল এবং সেই চুলগুলো ঢেউ খেলানো। তার মানে কোথা থেকে ঢেউ খেলানো হলো? কি বলে স্টেপ কাট না কি সব করেছে? হ্যাঁ, না না স্যার, বেবি চুল হয় অনেকে। না না, এটা কি জন্ম থেকে হয়? নিশ্চয়ই না। আমাকে সুন্দর করে চুলের কেয়ার করে, যত্ন নেয়। তাই ঢেউ খেলানো রাশি রাশি কালো চুল এত সুন্দর করে যত্ন নিয়েছে না, সেই চুলগুলো সৌন্দর্য এতখানি যে সেই চুলের সৌন্দর্যে সে আকৃষ্ট হয়েছে। এবারে চুলের সৌন্দর্যের বর্ণনা দিচ্ছে। অন্যমনস্ক না, আমাকে অন্যমনস্ক করাস না, দাঁড়াও ওর চুলগুলোর কথা বুঝিয়ে বলি তোমাকে। কেমন না, সমুদ্রে ঢেউ দেখেছে তো সমুদ্রের ঢেউ যেমনভাবে উঠছে, তো চুলগুলো সেরকম ধাপে 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 নামছে। আবার সমুদ্রের চুলের মানে সমুদ্রের মধ্যে ঢেউয়ের মধ্যে যে শক্তি থাকে ওই চুলের মধ্যে একটা শক্তি রয়েছে, তবে ওই শক্তি আর এই শক্তির মধ্যে দুটো পার্থক্য আছে। সমুদ্রের ঢেউয়ের মধ্যে একটা শক্তি বা ক্ষমতা রয়েছে, এবং সেই ক্ষমতার জোরে কী করে সমুদ্র কূলে আছড়ে পড়ে, সমুদ্রের ঢেউ কূলে আছড়ে পড়ে কূলের একটা অংশকে ভেঙে ফেলে বা ধস নামিয়ে নিয়ে যায়। তাহলে ওটা এক ধরনের শক্তি। আবার সেই সমুদ্রের ঢেউয়ের সৌন্দর্যের মধ্যেও আরেক ধরনের শক্তি আছে। সেই শক্তি কি? সৌন্দর্যের শক্তি, মানে সৌন্দর্য টানে, আকৃষ্ট করে, সৌন্দর্য পিপাসু মানুষের মনকে আকৃষ্ট করে বা টানে। ঠিক তেমনি এই চুলের মধ্যে যে শক্তি লুকিয়ে রয়েছে ওই শক্তি হচ্ছে আকৃষ্ট করার শক্তি। ওই শক্তি এমন নয় যে সে চুলের ঝাপটায় ভেঙে উড়িয়ে দেবে, ওই শক্তি না। চুলের সৌন্দর্যের যে শক্তি, সেই শক্তির ঝাপটা বা ধাক্কা কঠিন মনটাকে তুলিয়ে দিচ্ছে। রজনীকান্তের মনটা কঠিন, কঠিন বলতে কোন দিক থেকে কঠিন? সে তার সিদ্ধান্তে অটল যে আমি অভিনয় করব, একের পর এক অভিনয়ে আমাকে স্থির থাকতে হবে, আমার মনটাকে বিচলিত করলে চলবেই না। কারণ পুলিশের চাকরি ছেড়ে দিয়ে অভিনয়ের জীবনে এসেছে, তার মানে অনেক কী বলবো দৃঢ়তা নিয়ে সে এগোচ্ছে। তো তারপরে যদি হঠাৎ করে সে হারিয়ে যায়, ভেসে যায়, তার মন যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে সে কনসেন্ট্রেট করতে পারবে না, ওখান থেকে সে কনসেন্ট্রেশনটা ব্রেক হবে। তো অভিনয় তো খুব সহজ নয়, কঠিন ব্যাপার। যখন একটা চরিত্রে কেউ ডোবে, তখন তার চরিত্রে রীতিমতো ডুবে যাওয়ার জন্য তাকে পুরোপুরি চারদিক থেকে মনটাকে সরিয়ে নিয়ে এসে ওখানেই একমাত্র মনোযোগী হতে হবে। এই কাজটা কিন্তু কঠিন, যেটা সবাই করতেই পারবে না। অভিনয়টা সহজ, কিন্তু অভিনয়টা করার আগে তার আগে যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা কঠিন। আর আমাদের তার জন্য রীতিমতো কী বলবো মনোযোগী হতে হবে, একাগ্রতা, নিষ্ঠা, অধ্যবসায়। এটা কিন্তু এক ধরনের ধ্যান। পড়াশোনাটার সাথে সাথে অভিনয়টা এক ধরনের ধ্যান। কেউ যদি মনে করে যে আমি প্রথম চেষ্টাতেই একটা বড় চরিত্রে, একটা সক্রিয় চরিত্রে অভিনয় করতে পারবো, নায়ক বা নায়িকার চরিত্রে অভিনয় করতে পারবো, আর না হলে করবোই না, তাহলে কিন্তু ভুল করবে। কারণ নায়ক নায়িকার চরিত্রে এক চান্সে অভিনয় করা পাওয়া, তার জন্য তাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে তাকে কিন্তু অনেক প্রিপারেশন নিতে হয়। আবার অনেকে কী করে ছোটো ছোটো চরিত্রগুলো থেকে আস্তে আস্তে মন টানে, মনকে আকৃষ্ট করে, তারপরে কিন্তু বড় জায়গাটা পায়। তাই অভিনয় যদি কেউ করে, যে অভিনয় এই বয়সে এসে অভিনয় করতে পারবো কি না, এটা আমার দ্বারা সম্ভব হতেই পারে। কোনো না কোনো পরিস্থিতিতেই দেখা যাবে হয়তো কেউ না কেউ হয়তো অভিনয়ের জগতে চলে আসতেই পারে। আর অভিনয়ের ব্যাপারটা কি, ন্যাচারাল যা আছে তাকেই প্রকাশ করা। তোমার যদি কনসেন্ট্রেশন ব্রেক হয়, এই যে ক্যামেরা চলছে, বারবার যদি মনে হয় যে ক্যামেরা চলছে তার মানে আমাকে অভিনয় করতে হচ্ছে, এবার আমি অভিনয় করব, এইভাবে শুরু করতে হবে, বারবার তুমি হোঁচট খাবে, অভিনয়টা আসবে না। অভিনয় অ্যাকচুয়ালি আসে না, অভিনয়কে শেখানো যায় না, অভিনয় ন্যাচারাল, কিন্তু শিখতে হয় অন্য জিনিসগুলো। অভিনয় তো সবাই আমরা করি, এই যে আমি পড়াচ্ছি, তো একজন টিচারের অভিনয় করে যাচ্ছি, তো অভিনয়ের প্রত্যেকের মধ্যে অভিনয় করার ক্ষমতাটা আছে। তো তোমরা কি অভিনয় করো নাকি? তো বন্ধুদের সঙ্গে গল্প করছো যখন, তো তখন বন্ধুর অভিনয় করে যাচ্ছে না? যখন বাড়িতে গল্প করছো বাবার সঙ্গে, তখন তো ছেলের অভিনয় করে যাচ্ছে। মায়ের সঙ্গে গল্প করছো, তো কোনো না কোনো ক্যারেক্টারের সঙ্গে তো আমরা গল্প করি, যে কথা বলি, তো সেই ক্ষমতাটা তো আমাদের মধ্যে আছে। তাই আলাদা করে অভিনয় শেখার কোনো জায়গা নেই। জায়গাটা কোথায় আছে? পুরোপুরি সেখানে ডুবতে হবে। কারণ তুমি অভিনয় করতে গিয়ে দেখা যাচ্ছে তোমার ওটা মনে পড়ে যাচ্ছে, ওই কাজটা করতে হবে, এদিকে যেতে হবে, অনেক রকমের, তুমি পারছোই না এক জায়গায় নিয়ে আসতে নিজেকে। তাহলে সে তখন একটা লক্ষ্যে স্থির ছিল যে আমাকে অভিনয় ঠিকঠাক করতে হবে। তার মানে তার মনটাকে সে শক্ত করে রেখেছিল। তার এই শক্ত মনটাকে বিগলিত করে দিচ্ছে কে না, ওই বড় লোকের সুন্দরী মেয়ে, তার সার্বিক সৌন্দর্য নিয়ে। বাহ্যিক সৌন্দর্য শুধু নয়, বাহ্যিক সৌন্দর্যের সাথে সাথে তার সুন্দর একটা মনও ছিল,
সেই মনটাও কিন্তু তাকে আকৃষ্ট করছে, তার শক্ত মনটাকে আস্তে আস্তে কী করে দিচ্ছে, হালকা করে দিচ্ছে, শিথিল করে দিচ্ছে। তো বলছে যে দাঁড়া, ওর চুলগুলোর কথা তোমাকে একটু বুঝিয়ে বলি, দাগ দিয়ে রাখো। এই যে চুলগুলোর কথা বুঝিয়ে বলি, চুলের সৌন্দর্য বা চুলের মধ্যে কেমন ধরনের শক্তি লুকিয়েছিল, যে শক্তির ধাক্কায় ওর মনটা নরম হয়ে গেছে। সমুদ্রের ঢেউ দেখেছো তো, মনে হয় না ঢেউয়ে ঢেউয়ে কি আশ্চর্য শক্তি। কিন্তু জানো, যদি তোমার বয়স কম হতো, স্বাভাবিক, কত বছর বয়স কালীনাথের? 60। প্রায় 60, প্রায় কথাটা যোগ করবে, প্রায় 60 বছর বয়সে দাঁড়িয়ে বোঝা কিন্তু মুশকিল আছে। বড়রা বড়দের বয়সে দাঁড়িয়ে তোমাদের এই রকম পরিস্থিতিতে মনের কথা সবসময় বোঝে না, চেষ্টা করে বোঝা, কিন্তু পুরোপুরি বোঝার চেষ্টা করে না। কারণ ওনারা তখন অন্যভাবে ভাবছে, বাস্তবটাকে নিয়েও ভাবছে যে আমার ছেলেটা, আমার মেয়েটা যদি বিপদগামী হয়, বিপদ মানে অন্য পথে চালিত হয়। প্রেম করা খারাপ নয়, ভালোবাসা খারাপ নয়, কিন্তু ঘটনা হচ্ছে কন্ট্রোল করতে পারছে কিনা, নিয়ন্ত্রণটা আছে কিনা। তো নিয়ন্ত্রণ না থাকলে তো তোমার ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়াটাই সম্ভব হবে না। তো এই ভাবনা থেকে কিন্তু বড়দের মনে একটা আশঙ্কা তৈরি হয়। তোমরা যদি প্রত্যেকটা জিনিসকে ব্যালেন্স করে চলতে পারো, প্রত্যেকটা জিনিস, আমি প্রেম ভালোবাসার কথা বলছি, প্রত্যেকটা জিনিস, এই খেলাধুলা করা হোক, আড্ডা দেওয়া হোক, টিভি দেখা হোক, মোবাইল দেখা হোক, সবটা, তার সাথে পড়াশোনার ব্যালেন্স। কারণ ভবিষ্যৎটা তো একটা বড় জায়গা জুড়ে রয়েছে তোমাদের এই মুহূর্তে প্রিপারেশনে, এই মুহূর্তের প্রস্তুতিতে। তো সেই জায়গাটাই যদি ঘাটতি রেখে দিই, তাহলে ভবিষ্যতে 8, 2, 4 বছর, 10 বছর পরে গিয়ে তার আফসোসটা তো করতে হবে, করতেই হবে। প্রতিষ্ঠা তো একটা দরকার আছে। আমরা যতই লোভী না হই না কেন, যে আমাদের লোভ নেই, বিশাল টাকা উপার্জন করবো, সেটা ঠিক আছে, কিন্তু মিনিমাম নিজের জন্য, নিজের পরিবারের জন্য যতটুকু অর্থ উপার্জন করা দরকার, তার জন্য যে প্রতিষ্ঠা দরকার, সেই প্রতিষ্ঠাটা কোথা থেকে আসবে? সেই প্রতিষ্ঠাই যদি না করতে পারো, তো পরবর্তীতে তোমার এর জন্য আফসোস করতেই হবে। তখন তো আর বড়রা থাকবে না। তো বড়দের মনে কিন্তু কেন ওই আশঙ্কা কাজ করে, কেন তারা বাধা দেয়? কারণ হচ্ছে হয়তো তোমাদেরকে সেইভাবে বিশ্বাস করতে পারে না, কারণ তোমরা সেই বিশ্বাসের জায়গাটা তৈরি করে রাখোনি, ভেঙেই ফেলেছ। বিশ্বাসের জায়গাটা দাও। প্রেম ভালোবাসা, বিশেষ করে এই যুগে দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে, প্রেম ভালোবাসার মাঝখানে বয়সের সাথে সাথে এটা স্বাভাবিক নিয়মে আসবে, কিন্তু তার সাথে তোমার কেরিয়ারটাকে তো ফোকাস করতে হবে, ওটাকে ব্যালেন্স করো। তাহলে যদি তোমার দৃষ্টি থাকতো, তার মানে ওই বয়সে দাঁড়িয়ে কিন্তু বোঝা মুশকিল, বোঝা যায়, বোঝা উচিত, কারণ ওই বয়সটা কিন্তু তারা পেরিয়েছে, যেই এই বয়সটা পেরিয়ে গিয়ে ওই বয়সে গিয়ে দাঁড়িয়েছে, অনেক অভিজ্ঞতা, তাহলে বুঝতে তো পারবেই। কিন্তু বুঝতে চাইলে বুঝতে পারবে। যদি তোমার বয়স কম হতো, যদি তোমার দৃষ্টি থাকতো, মানে আমার মতো দৃষ্টি, মানে আমি যেভাবে ভাবছি, রজনীকান্ত যেভাবে ভাবছি, ওই দৃষ্টি যদি তোমার থাকতো, যদি দেখতে ও রাশি রাশি কালো চুলের ঢেউ, তাহলে তোমার ধারণা হতো। তাহলে প্রেমিক তার প্রেমিকার রাশি রাশি কালো চুলের ঢেউয়ের মধ্যে যে সৌন্দর্যটা খুঁজে পায়, পাশাপাশি তোমার বন্ধুরা, তোমাদের বন্ধুরা কি পাবে খুঁজে? কি আছে চুলের মধ্যে? চলো আমরা ঘুরে আসি, আড্ডা দিয়ে আসি। না না বাবু, যাওয়া যাবে না এখন, হ্যাঁ যাওয়া যাবে না। ও তো বুঝবে না, ও বুঝবে না, ওর মতো করে ও বুঝছে, তুমি তোমার মতো করে বুঝছো। যাই হোক, তাহলে তোমার ধারণা হতো কেমন করে দুর্গম পাহাড়কে ধসিয়ে দেয় পাহাড়ি নদীর দুর্গম খরস্রোত। তাহলে পাহাড়ি নদী তার মধ্যে তো জল রয়েছে, তরল, তো তার মধ্যে এমন কি ক্ষমতা, কঠিন শক্ত পাথরকেও ধসিয়ে দিতে পারে? হ্যাঁ, তার মধ্যে ক্ষমতা রয়েছে। তাহলে পাহাড়ি নদীর ক্ষমতা রয়েছে, দুর্গম পাহাড়ি নদীর ক্ষমতা রয়েছে যে কঠিন পাথরকে, পাহাড়কেও টলিয়ে দিতে পারে। তার মানে কম্পেয়ার করো, তার মানে তার চুলের সৌন্দর্যের মধ্যেও একটা ক্ষমতা রয়েছে। আমার ভেতরে, আমার অন্তরে যে কঠিন পাহাড়ের মতো কঠিন সেই দৃঢ় মনটা রয়েছে, সেটাকেও টলিয়ে দিচ্ছে। তখন দোলাচলতার মধ্যে পড়ে গেছে, অভিনয় করতে হবে, ওদিকেও মন বারবার কিন্তু কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। তো চরিত্রগুলো তো অভিনয় করতে গিয়ে এলোমেলো একটু হবেই, প্রথম ধাক্কা এটা কিন্তু এলোমেলো হবেই, তখন কিন্তু একটু এলোমেলো হবে। যে এত দিন ধরে যে জায়গাটা করে ফেলেছিল, সেই জায়গাটা থেকে একটু মনটা এদিকে ওদিক টলছে, তারপরে তাকে আবার ব্যালেন্স করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, প্রেম ভালোবাসাটাও আছে, আবার অভিনয়টাও আছে, তবে গিয়ে কিন্তু আবার ঠিকমতো ফোকাস করতে পারবে। তাই প্রথম জীবনে প্রথম প্রেম আসার পরে কিন্তু স্বাভাবিকভাবে একটু এলোমেলো করে দেয় স্বাভাবিক জীবনকে, এলোমেলো করতে বাধ্য, কারণ ওদিকে সময় দিতে হচ্ছে, ওদিকে মন দিতে হচ্ছে তোমার, এদিক থেকে কিন্তু ওইদিকে পড়াশোনার দিক থেকে হোক বা এদিকে
তোমার কেরিয়ার থেকে একটু ফোকাস ওদিকে চলে যায়। আর তখন কিন্তু এটা বড়দিন চোখে লাগে, যেহেতু খুব মনোযোগ দিয়ে পড়তো, এত সময় দিত, তো এখন কোথায় যাচ্ছে, আড্ডা দিচ্ছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, পড়াশোনায় মন নেই। ওই জন্যই আশঙ্কা তৈরি করে দেয় তাদের মনে, আদৌ কি ওটা থেকে আবার ঘুরে ঠিকঠাক দাঁড়াতে পারবে? পুরো ঘুরে নয়, থাকুক জীবনে, কিন্তু দাঁড়াতে পারবে কি? তো দাঁড়াতে পারো না বলেই তো ওই ভয়টা কাজ করে, কারণ তারা ওই জীবনটা পেরিয়ে এসেছে। লাইফে তার জীবনে যদি নাও ঘটে থাকে, পাশাপাশি তো দেখেছে, বন্ধুদের জীবনে দেখেছে আমি প্রতিষ্ঠিত হয়েছি, তা অথচ আমার বন্ধু প্রতিষ্ঠিত এখনও হয়তো হতে পারেনি, আমি ভালো জায়গায় গেছি, সেও কিন্তু আমার থেকে অনেক পিছিয়ে আছে, এই ভাবনাগুলো কাজ করে। কেমন করে দুর্গম পাহাড়কে ধসিয়ে দেয় পাহাড়ি নদীর দুর্গম খরস্রোত? কোন অমোঘ শক্তির আকর্ষণে, অমোঘ শক্তির গতিতে সমস্ত পাহাড় থরথর করে উঠে তীব্র আক্ষেপে ভেঙে চুরমার হয়ে যায়? অমোঘ শক্তি, কোন একটা শক্তি নিহিত রয়েছে, লুকিয়ে রয়েছে, মানে একটা শক্তির প্রচণ্ড টান, সেই অমোঘ শক্তির গতিতে গোটা পাহাড়টাই কেঁপে উঠছে। কার ধাক্কায়? ওই খরস্রোতা নদীর ধাক্কায় তীব্র আক্ষেপে ভেঙে চুরমার হয়ে যায়। এখানে পাহাড়ের সঙ্গে তুলনা করতে বললাম কি না, কঠিন দৃঢ় মনটাকে অনেক সময় কি বলবো, টানা পোড়েনের মধ্যে পড়ে যায়। এদিকে ভাবে যে না, জীবনে প্রেম ভালোবাসা তো দরকার আছে, প্রেম ভালোবাসা থাকুক, অভিনয়টাও করি। আবার দেখা যাচ্ছে অভিনয়ের উপরে যখনই প্রভাব পড়ছে তখনই বলছে না, তাহলে প্রেম ভালোবাসা সরে এসে আমি পুরোপুরি অভিনয়ের দিকে মন দিই। এই যে দোলাচলতা, এটা কিন্তু তোমাকে স্থির হতে দেবে না কিছুতেই। হয়তো দু একদিন তুমি এদিকে সরে এলে, মনটা এদিকে নিয়ে এলে, মানে অভিনয়ের দিকে নিয়ে এলে, তোমার স্বপ্নের দিকে, কেরিয়ারের দিকে, তখন তোমার আবার মনে হবে একটা আফসোস হবে, আক্ষেপ হবে, মন তখন বারবার ধরা হয়তো ওইদিকে যায়। দুটোকে ব্যালেন্স করতে গিয়ে খুব কঠিন একটা অবস্থা তৈরি হয়ে যায়। আর তখন মনে হবে যে প্রেমটা যদি পাল্লা ভারী করে, মানে ওইদিকে যদি টানটা বেশি হয়, তখন মনে হবে যে থাক, পড়াশোনা, অভিনয় ও নাহলে কয়েকদিন পরেই মনোযোগ দেব। তখন কিন্তু একটা ওই যে মন শক্ত দৃঢ় মনটা কিন্তু ভেঙে যেন চুরমার হয়ে যায়, হয় কিন্তু। হাতে তো সময় আছে, এখন পরীক্ষা, ঠিক আছে, 2-4 দিন পরে নিজেকে আবার কন্ট্রোল করব। এখন প্রেম ভালোবাসা এসেছে, তাকে জায়গা দিই। তো যাই হোক, এই যে টানাপোড়েন, এই টানাপোড়েনের মাঝে পড়ে ক্ষতবিক্ষত হতে হয়। আর মুহূর্তে যখন মনটা যখন চুরমার হয়ে গেল, মুহূর্তে প্রলয় ঘটে যায় পৃথিবীতে, তখন কি মনে হয় না তোমার, এই ঢেউ আমাকে ভাসিয়ে নিয়ে যায় তো যাক, আমাকে উল্টে পাল্টে দিয়ে যদি জীবনের খেলা খেলতে চায় তো খেলুক। ব্যাপারটা বোঝা গেল? যদি ভাসিয়ে নিয়ে যেতে চায় তো যাক, মানে ছেড়ে দিচ্ছে, আর পারছে না। মনের মধ্যে যে প্রচণ্ড যন্ত্রণা চলছে, ওই যে দুটোর মধ্যে পড়ে যে ক্ষতবিক্ষত হচ্ছে মনটা, তখন মনে হচ্ছে যে এই প্রেম যেদিকে নিয়ে যাচ্ছে নিয়ে যাক, ভাসিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে যাক, অভিনয় হয়তো পরে ঠিকঠাক মনোযোগী হব, অভিনয়ের দিকে মন দেব, হয়। কিন্তু তখন কিন্তু সাময়িকভাবে মনে হয় যে না, আর বোধহয় এই যন্ত্রণা, আর বোধহয় এই দোলাচলতা নেওয়া যাচ্ছে না, মনটা ভাসিয়ে নিয়ে, যদি অভিনয় ভাসিয়ে নিয়ে যেতে চাই ওদিকে যাব, আর যদি প্রেম ভাসিয়ে নিয়ে যেতে চাই এদিকেই যাব। তো তার মানে কি, প্রেমের দিকেই অনেকটা ভেসে চলে গেল। ওই মুহূর্তে কিন্তু একটু এলোমেলো হয়েছে তার অভিনয়ের জায়গাতে। সত্যি জানো, হঠাৎ মনে হয় আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। স্বাভাবিক, 68 বছর বয়সে দাঁড়িয়ে থাকলেও এমনভাবে প্রথম জীবনের প্রেম এমনভাবে দাগ কেটে রাখে, আর তা যদি ব্যর্থতায় পরিণত হয় তাহলে সেটা ভোলার মতোই নয়। তাই এই স্মৃতি সেই মুহূর্তে তার মনের মধ্যে এতটাই উজ্জ্বল হয়ে উঠেছে, সে যেন স্পষ্টভাবে ওই মঞ্চেই মেয়েটাকে দেখতে পাচ্ছে, স্পষ্ট দেখতে পাচ্ছে। আমি যেন ওর মুখোমুখি দাঁড়িয়ে আছি, ঠিক যেমন এখন তুমি দাঁড়িয়ে আছো আমার সামনে। মানে কালীনাথ যেমন মুখোমুখি দাঁড়িয়ে আছে, ওই কালীনাথের জায়গায় যেন মেয়েটাকে দেখতে পাচ্ছে। ভুল করে আবার ওকেই না জড়িয়ে ধরে। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল, দাগ দাও, আর একদিন তাকে দেখে কি মনে হয়েছিল? তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর সে। এই যে ভোর হয়ে যদিও সকাল হয়ে গেছে, তো ভোরের আলো, সূর্য ওঠেনি তখনও পর্যন্ত, তাহলে ভোরের আলোর মধ্যে কি থাকবে? একটা স্নিগ্ধতা থাকবে। তো সেই ভোরের আলো যেমন সুন্দর, স্নিগ্ধ, মনকে ছুঁয়ে যায়, ওই ভোরের আলোর থেকেও সুন্দর সে। সেই যে তার আমার দিকে সেই একরকম অদ্ভুত করে চেয়ে থাকা, এটা আমিও বলে বোঝাতে পারবো না, এটা তোমাদেরকে বুঝে নিতে হবে। আর যার জীবনে এরকম ধরনের কোনো অভিজ্ঞতা নাই,
সেও হয়তো উপলব্ধি করতে পারবে না, কিছু চেষ্টা করতে পারে বোঝার, কিন্তু উপলব্ধি করতে পারবে না যে হ্যাঁ চোখের দৃষ্টি, তির্যক দৃষ্টিবান, ওই তাকিয়ে থাকা, অদ্ভুত করে একদিকে তাকিয়ে থাকা, আর ওই দৃষ্টি তাকে কীভাবে তার মনটাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, ছুঁয়ে যাচ্ছে তার মন। তো সেই দৃষ্টি, ওই প্রথম জীবনে তার প্রেমিকার চোখের দৃষ্টি, ও মরে যাবে তবুও ভুলবে না। কিছু স্মৃতি এখনও এইভাবে তার মনের মধ্যে রয়েছে, ডাক দেবে মরে যাব তবু ভুলব না। তাহলে কি ভোলার নয়? চাউনি, চোখের দৃষ্টি ভোলার নয়। তার সেই আশ্চর্য ভালোবাসা, তার মানে সামগ্রিকভাবে কথা না, এই সামগ্রিকভাবে শুধু যে চোখের দৃষ্টি তা নয়, চোখের দৃষ্টি, চুলের সৌন্দর্য, হাসি, সব মিলিয়ে তার অদ্ভুত ভালোবাসা ভোলার নয়, আশ্চর্য ভালোবাসা। ও শুধু আমাকে আলমগীরের পার্ট করতে দেখেছিল। আলমগীর কথাটাকে ব্র্যাকেটে রাখতে হবে। বলো, আলমগীর মানে কাকে বোঝানো হয়েছে বললাম? আওরঙ্গজেব। আলমগীরের পার্ট করতে দেখেছিল, আর কিছু নয়। মানে আর অন্য কোনো পার্ট করতে দেখেই আমাকে ভালোবাসেনি, ওই পার্ট করতে দেখেই আমাকে ভালোবেসেছে। তাই এই জায়গাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে রজনীকান্তকে ভালোবেসেছিল এই মেয়েটি অভিনয় করতে দেখে, এবং কোন চরিত্রে? না আলমগীরের চরিত্রে অভিনয় করতে দেখে। তার মানে তাকে অভিনেতা হিসেবে দেখেই কিন্তু ভালোটা বেসেছে। তার মানে সে অভিনয় করে, তাকে দেখে ভালোবেসেছে। এরপরে যদি শর্ত দেওয়া হয় যে এই জায়গা থেকে তোমাকে সরে আসতে হবে, তাহলে সেটা বোধহয় প্রকৃত ভালোবাসা নয়, সত্যিকারের ভালোবাসা নয়। তার মানে সেটা কি বলবো, কম্প্রোমাইজ, মানে আপোষ করার মতো। ভালোবাসার মধ্যে আপোষ চলে না। যে যেমন তাকে সেইভাবে দেখেই যদি কেউ ভালোবাসে নেয়, তারপর যদি তার সেই জায়গাগুলো থেকে সরিয়ে তাকে নিজের মতো করে পুরোপুরি তৈরি করতে চায়, তাহলে সেই ব্যক্তিটার মধ্যে যে নিজস্বতা ছিল তার পুরো নিজস্বতাই হারিয়ে যাবে। তার মানে সেই ব্যক্তি কিন্তু আর সেই ব্যক্তি থাকে না। তাহলে তো মনটারই দরকার ছিল না। কারণ নিজস্বতা যদি সবটাই ঝেড়ে ফেলতে হয়, তাহলে তার মন কিন্তু আর তার মন হিসেবে কাজ করছে না। তাহলে তো সে অন্য আরেকটা মানুষ হয়ে গেল। তাহলে অন্য আরেকটা মানুষ, তাহলে রোবটকে ভালোবাসো। হ্যাঁ, রোবটেরও মন নেই। যাই হোক, তো আলমগীরের পাঠ করতে দেখেছিল, আর কিছু নয়। আমার নিজের থেকে ওকে কোনো কথা বলতে হয়নি, রেখে ঢেকে সত্যি মিথ্যে কোনো কথা। তার মানে রজনীকান্ত এগিয়ে এসে কিন্তু প্রথমে বলেনি কিছু, আর রজনীকান্তের থেকেই প্রথম উদ্যোগটা নেওয়া হয়নি। তার মানে আগে থেকে যদি মেয়েটাই এগিয়ে এসে বলে, কোনো মেয়ে যদি এগিয়ে এসে প্রস্তাব দেয়, তাহলে তো না। এটা আবার ঠিক যে কোনো মেয়ে এসে প্রস্তাব দিলেই যে কোনো ছেলে সেটা গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে, সেটা নাও হতে পারে। তারও ভালো লাগা, তারও পছন্দের ব্যাপার আছে। কিন্তু যে মেয়েটা এগিয়ে এসে প্রস্তাব দিচ্ছে, সেই মেয়েটার মধ্যে যদি কোনো খুঁত না থাকে, দোষ না থাকে, ত্রুটি না থাকে, তাকে গ্রহণ করার মতো যদি এমন কোনো খারাপ দিকই না থাকে, তাহলে সেটা তো হাতের চাঁদ পাওয়ার মতোই, যেটা রজনীকান্ত পেয়েছে। যাই হোক, একদিন যেচে আলাপ করলো আমার সঙ্গে, যেচে নিজের থেকে। তারপর ক্রমশ আলাপ থেকে ঘনিষ্ঠতা থেকে প্রেম, এইভাবে আস্তে আস্তে সম্পর্কটা আরও দৃঢ় হয়েছে। আর তখনকার দিনে আমার অ্যাক্টিং মানে তখনকার দিনে তো সবাই এক বাক্যে আমাকে ডাকতো, আর একভাবে এক বাক্যে ডাকা আর কি, মানে চেনা সে একটা ব্যাপার। ডাক দাও, সে একটা ব্যাপার। কী ব্যাপার? না আমার অভিনয়, আমার অ্যাক্টিং, সে একটা ব্যাপার। মানে আমার নাম বললেই সবাই কিন্তু আমাকে চেনে। আমার নাম বললেই আমার অ্যাক্টিংটা সবার মনে পড়ে যায়। তখন তো আমার বয়সও বেশি না, সামনে পড়ে রয়েছে ব্রিলিয়ান্ট ফিউচার। মানে ওই মেয়েটার যে যোগ্য আমি, সেটাই বলতে চাইছি রজনীকান্ত। তা আমারও তো ব্রিলিয়ান্ট ফিউচার রয়েছে। আমাকে গ্রহণ না করার মতো তো এমন কিছু নেই। আমি ভালো অভিনয় করি, এবং সবেমাত্র থিয়েটারের লাইনে এসেই প্রথম দিকেই আমি প্রতিষ্ঠা পেয়ে গেছি। তারপরে এখনও ব্রিলিয়ান্ট ফিউচার পড়ে রয়েছে। আরও কত অভিনয় করব, কত অর্থ যশ খ্যাতি পাবো। তাহলে তারপরে সেও তো দেখতে সুন্দর ছিল, লম্বা চওড়া ছিল,
প্রথমে পুলিশে চাকরিতে ছিল, তারপরে এখানে এসছে। তার মানে নায়ক সুলভ চেহারা হচ্ছে সুন্দর, তারপরে হচ্ছে ব্রাহ্মণ, ফর্সা, সব দিক থেকে তো যোগ্য। সামনে পড়ে রয়েছে ব্রিলিয়ান্ট ফিউচার। তখন নিজের উপর কত জোর ছিল, জোর মানে কি বুঝতে পারছো তো? মানে কনফিডেন্স, আত্মবিশ্বাস যে আমার দ্বারা সম্ভব প্রতিষ্ঠা পাওয়া, প্রতিষ্ঠিত হবই হব, কত জোর ছিল আমার। মনে মনে কত আশা, কত প্ল্যান, ভবিষ্যৎটাকে নিয়ে কিভাবে সাজাবো সেই কত প্ল্যান, কত আশা আমার রয়েছে। তো এই প্ল্যান, এই আশা প্রত্যেকের মধ্যে থাকতে হবে, তবে গিয়ে কিন্তু ভবিষ্যৎটাতে সে নিজেকে সুন্দর করে প্রতিষ্ঠিত করতে পারবে। একদিন ওকে বললাম, অনেক দিন প্রেম করার পরে, অনেক দিন তো হলো, আলাপ হলো আমাদের, চলো এবার বিয়ে করি আমরা। স্বাভাবিক, ও তো প্রেমটাকে শুধু প্রেম হিসেবে ভাবেনি না, প্রেম পরিণতি পাবে, বিয়ের মধ্য দিয়ে সংসার জীবন হবে, তো সেই রকমভাবেই পরিকল্পনা করেই প্রস্তাবটা দিয়েছে, বিয়ে করি আমরা। কিন্তু ওর মধ্যে যে প্রেমের প্রতি আস্থা, বিশ্বাস ছিল, সততা ছিল, সেটা যে বড়লোকের সুন্দরী মেয়ের মধ্যে ছিল তা মনে হয়নি। সে কী করেছে? সে তার সমাজটাকেও কিন্তু বেশি করে দৃষ্টি দিয়েছে। সমাজ কি বলবে, লোকজন কি বলবে, আমার ফ্যামিলি কি বলবে, আমরা যে স্ট্যান্ডার্ডে, যে স্ট্যাটাসে বিলং করি, সেই সমাজটা, সেই সমাজ ব্যবস্থাটা কী বলবে, ওই দিকে খেয়াল করেছে। তো সব সময় যদি সমাজের কথা ভাবতে হয়, সব সময় মানুষের কথা ভাবতে হয়, লোকের কথা ভাবতে হয়, পাড়া প্রতিবেশীদের কথা ভাবতে হয়, তাহলে নিজের কথা কি কখন ভাববো? নিজের বলেও তো কিছু একটা থাকবে। যাই হোক, একদিন ওকে বললাম কি না, বিয়ে করার কথা। এমন আর কতদিন থাকবো আমরা? এবার আমাদের বিয়ের কথাটা তোমার বাবাকে বলি একদিন। এইবারে গলার স্বর ডুবে গেল। কিসে ডুবে গেল? না, বিষাদে, হতাশা, বিষাদ, ব্যর্থতায় গলার স্বরটা ভেঙে পড়ছে, ডুবে যাচ্ছে, কণ্ঠ রোধ হয়ে আসছে, গলার স্বরটা ভারী হয়ে আসছে, কষ্ট, বিষাদে ডুবে যাচ্ছে গলার স্বর, আর যেন কথা বলতে পারছে না। ও কি বললো জানো? দাগ দাও, প্রশ্ন থাকবে কাকে কি প্রশ্ন করেছিল আর তার উত্তরে কি বলেছিল। বলল, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, চলো বিয়ে করি, কিন্তু তার আগে তুমি ওই থিয়েটার করা ছেড়ে দাও। কি শর্ত? থিয়েটার করা, যে থিয়েটারের জন্য চাকরি ছেড়ে দিয়ে এসছে, যে থিয়েটার তার প্রাণ, যে থিয়েটার তার ভালোবাসা, সেই থিয়েটার ছেড়ে দেবে আরেকটা ভালোবাসাকে বাঁচানোর জন্য। এই বলেছিলাম একটু আগে যে যা যেভাবে আছে, যা আমার আছে, তাকেই নিয়েই সে ভালোটা বেসেছে। তো তারপরে যদি আস্তে আস্তে সবটাই তাকে ছেড়ে দিতে পারে, তো সব ছেড়ে দেয়ই বলা চলে। তার জীবনের প্রথম ভালোবাসা হচ্ছে এই থিয়েটার, সেই থিয়েটার তার জীবনের প্রাণ, সেই প্রাণটাকেই তার হাতে তুলে দিতে বলেছে। তাহলে তো তুমি আমাকে কি ভালোবাসো? বলে থিয়েটার করা ছেড়ে দাও। থিয়েটার করা ছেড়ে দেবো কেন? ও যে বড় লোকের সুন্দরী মেয়ে, থিয়েটারের লোকের সঙ্গে জীবনভর প্রেম করতে পারে, কিন্তু বিয়ে নৈব চতে দাগ দাও, মানে কখনোই নয়, বিয়ে কখনো নয়। কেন বিয়ে নয়? ও কি বিয়ে করবে না নাকি? ও তো কাউকে না কাউকে বিয়ে করবে। সারা জীবন তো সমাজ সেবায়, অবিবাহিত থেকে কাটিয়ে দেবে না, তাহলে বিয়ে তো করবে। তাহলে একে বিয়ে করতে আপত্তি কোথায়? একে বিয়ে করতে আপত্তি কোথায়? সমাজ, ও যে সমাজে আছে, ও যে শ্রেণীতে আছে, ওর যে স্ট্যান্ডার্ডে আছে, সেই জায়গাতে ওর আপত্তি কোথায়? কারণ তখনকার দিনে থিয়েটার, সিনেমাতে যারা অভিনয় করছে তাদেরকে অভিনেতা, নেত্রী হিসেবে দর্শকরা একটা ভালো জায়গা দেয়, দর্শকদের মনের আসনে জায়গা করে রেখেছে। কিন্তু সমাজের যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠা কিন্তু তারা পাচ্ছে না। সমাজে প্রতিষ্ঠা মানে হচ্ছে সামাজিক জীবনে যে প্রতিষ্ঠা, সম্মান, সেটা কিন্তু পায় না। সব কিছু ঠিক আছে, তার সঙ্গে গল্প করা যাবে, তার সঙ্গে ওঠা বসা যায়, তার সঙ্গে আড্ডা দেওয়া যায়, কিন্তু তার সঙ্গে সামাজিক দিক থেকে কোনো সম্পর্কে বাধা পড়া যায় না। তাহলে লোক কি বলবে? আসলে আগেকার দিনে কিন্তু অভিনয়ের জীবনে যারা আসতো তারা কিন্তু খুব ভালো ভালো পরিবার থেকে, মানে উচ্চ শিক্ষিত রুচিশীল পরিবার থেকে আসতো তা নয়, কিন্তু আস্তে আস্তে সেটা ট্রেন্ডটা ভেঙেছে। কিন্তু প্রথম দিকে কিন্তু মোটামুটি এই যে সাধারণ ঘরোয়া পরিবেশ থেকে, সাধারণ পরিবেশ থেকে, আর তারপরে আস্তে আস্তে যখন ধারণা বদলাচ্ছে,
তারপরে কিন্তু মেয়েরা আসছে। প্রথমে কিন্তু মেয়েরা অভিনয়ের জীবনে ছিল না, মেয়েদের পার্টগুলোকে ছেলেদেরকেই করতে হতো, মেয়ে সেজে মহিলা সেজে অভিনয় করতো। আর তারপরে প্রথম জীবনে যখন যখন প্রথমেই মেয়েরা এলো, তখন সেই মেয়েরা কোথা থেকে আসতো না, সেই সমাজ থেকে আসতো যে সমাজটা এই শিক্ষিত রুচিশীল ভদ্র সমাজের কাছে রীতিমতো একটা কদর্য জায়গা, সেখান থেকে আসতো, মানে পতিতা পল্লী থেকে আসতো। এটা তোমরা জানো অভিনয়ের জীবনে আসতো। তো এমনিতেই কিন্তু একটা খারাপ মানসিকতা ঢুকেই আছে। তো সেই মানসিকতা থেকে বেরিয়ে আসতে গিয়ে অনেকটা সময় লেগেছে সমাজে। আজও কিছুজন এই জায়গাটাকে এখনও কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। অভিনয়ের জীবন মানে, অভিনয়ের জগৎ মানে সেখানে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, তার মানে ওখানে যাবই না। কেন বড়রা আটকায়, কেন যেতে দেয় না, তার কারণ আছে। তার মানে এই নয় যে সবাই কিন্তু ওই খারাপ পথেই নিজেদেরকে ঠেলে দিয়েছে, তা নয়। কিন্তু ওই যে এখানে তো একটা জোর জবরদস্তি বা হয়তো অসহায় হয়ে পড়ার একটা জায়গা রয়েছে। তুমি সেখানে একা, পুরো জগৎটা যদি তোমাকে, পুরো ওই জায়গাটা যদি তোমাকে পুরো ট্র্যাপে ফেলে দেয়, তাহলে তো সেখান থেকে বেঁচে ফিরে আসার কোনো উপায় নেই। তো এই কারণে এই জায়গাটা একটা সময় কিন্তু কী বলবো, মানে উচ্চশিক্ষিত রুচিশীল ফ্যামিলিদের কাছে কিন্তু দূরে থাকতো। মনোরঞ্জনের জন্য ঠিক আছে, দেখলাম অভিনয়, দেখলাম ভালো লাগলো, তারপরে ওদের তো অনেক পরিচিতি, ওদের সঙ্গে যদি আমার একটা পরিচয় থাকে, ওঠা বসা থাকে, তাহলে আমি একটা মানুষের কাছে গর্ব করতে পারবো, জানো ওই নায়কের সঙ্গে আমার পরিচয়, ওই নায়িকার সঙ্গে আমার পরিচয়, ওদের সঙ্গে কত আড্ডা দিয়েছি, এগুলো বলতে পারো, স্ট্যাটাসটা বাড়বে। কিন্তু সামাজিক যে স্বীকৃতি, সেই স্বীকৃতি মানে বিয়ের মধ্য দিয়ে যে স্বীকৃতি, সেটা দেওয়া সম্ভব নয়। তাহলে নিজের স্ট্যাটাসের কারণেই কিন্তু তাকে তৈরি করছে নিজের মতো করে, তাকে ছেড়ে দিতে বলছে অভিনয়। তো জীবনভর প্রেম করতে পারে, কিন্তু বিয়ে কখনো না। আমার মনে আছে সে রাত্রিরে কি যে পাঠ করেছিলাম, কি যেন কি একটা বাজে হাসির বই, বই বলেছে, বই মানে বই না, কিন্তু বই মানে কোনটা, নাটকটাকে বলেছে, নাটকটাকে বলে। আমরা সিনেমার ক্ষেত্রে সিনেমাটাকে বই হিসেবে বলি, হ্যাঁ কি বই দেখে এলাম, কি বই দেখতে যাব। কিন্তু এখানে বই বললে অপশানে কিন্তু সিনেমাও থাকবে, ওটা সিনেমা লেখা যাবে না, থিয়েটার বা নাটক লিখতে হবে। তো কি একটা বাজে হাসির বই, একটা হাসির বই, একটা হাসির নাটক অভিনীত হচ্ছিল। সেই নাটকে রজনীকান্তের একটা পার্ট ছিল, হাসির বই, কমেডির। তো যে হাসির ভূমিকা অভিনয় করছে, হাসির পার্ট করছে, তো তাকে তার মানে তার ভেতরে যত কষ্ট থাকুক না কেন, তো সেটাকে চেপে রেখেই তো তারপরে তাকে হাসিটাকে ফুটিয়ে তুলতে হবে। কাজটা খুব কঠিন। হয়তো ওই রাতে যদি কোনো ট্র্যাজেডির, কোনো দুঃখের অভিনয় থাকতো, তাহলে হয়তো অনেক বেটার সে ফুটিয়ে তুলতে পারতো, কারণ মনটা তার ভেঙে গেছিলো ওই রাতে। কিন্তু ওই দিনকার হাসির অভিনয় ছিল, তো সেই হাসির অভিনয়টাকে যতই চেষ্টা করুক না কেন, ভেতরটা তো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, সত্যিকারে ভালোবেসেছিল, তো স্বাভাবিকভাবে তার এফেক্ট, তার প্রভাবটা ওই চরিত্রের উপরে আসবে, এবং সেটাই ঘটেছে। সে রাত্রে কী পাঠ করছিলাম, কি যেন একটা বাজে হাসির বই, তার মানে কীভাবে পাঠ করছে, এলোমেলোভাবে পাঠ করছে। যতই পাঠের দিকে মন দেওয়ার চেষ্টা করছে, তবুও তার মনটা, কারণ জীবন থেকে একটা অংশ ভেঙে চুরমার হয়ে গেল। যাই হোক, সেই রাতে স্টেজে দাঁড়িয়ে পাঠ করতে করতে হঠাৎ যেন আমার চোখ খুলে গেল, চোখ খুলে স্টেজে পড়ে গিয়েছিল, কুড়ি আবার পকেটে তুলে নিয়ে। কি চোখ, কোন চোখ? হ্যাঁ, সেই যে ক্লাস 10-এ জ্ঞান চক্ষু ছিল আমাদের, মনের চোখ, অন্তর্দৃষ্টি, চেতনার চোখ উদিত হলো, যে কি করছিস তুই। হয় কোনো না কোনো ঘটনার মাধ্যমে এরকম হয়, তখন কিন্তু নিজেকে এইভাবে প্রবোধ দেয়, প্রেমিক প্রেমিকা প্রবোধ দেয়, সান্ত্বনা দেয় নিজেকে, না না কি করছি আমি। ওদিকে বাবা তাকিয়ে রয়েছে, মা তাকিয়ে রয়েছে, তারা দিন রাত খেলে মরছে, তারা স্বপ্ন দেখছে আমাকে নিয়ে, আর আমি মাঝখানে কটা মাস বা কটা দিন এইভাবে এলোমেলোভাবে আমার লাইফ থেকে শেষ করে দিলাম। না, শেষ, পুরো ভাসিয়ে দিলাম। হ্যাঁ, ভাসিয়ে দিয়ে কি না, এবারে না, ফোকাস করতে হবে না, সামনে উচ্চ মাধ্যমিক না, পড়াশোনার দিকে ফোকাস করছে। কিন্তু যতই মনটাকে শক্ত করে দৃঢ় করে এই যে ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল ওখান থেকে এদিকে সরে এলো, তবুও কিন্তু প্রথম চাইলেও কিন্তু পারবে না, বারবার ধরে স্মৃতি এসে ভিড় করবেই করবে, সামলাতে বহু সময় নেয়, বহু সময় যায়। যাই হোক, তো তেলেনাপোতা আবিষ্কার এবং তার পরিণতি, তেলেনাপোতা আবিষ্কার গল্পে যেভাবে আছে সেভাবেই যেন না হয়ে যায়, পরিণতিটা পরিণয়ের মাধ্যমেই হোক, মানে বিয়ে পর্যন্ত গড়াক।
কারণ এর ধাক্কা বড় কষ্টের কঠিন ধাক্কা। হ্যাঁ হয়নি তো। আরে হবে, না হলে হবে, সেটা তো কর না যে হয়নি মানে আমি কি তোমাকে এইভাবে আশীর্বাদ করবো হোক এক্ষুনি, কখনোই না। সময় আসলে ঠিক হবে। টেলিনাপথে আবিষ্কার কি সববার লাইফে বিয়ের আগে আগেই হয় বা হতে হবে তার কোনো মনে আছে? ক্লাস 11-এ, হ্যাঁ ক্লাস 11-এ এত সুন্দর করে বোঝালাম, হঠাৎ করে হয়ে যায়। কখন হয়ে যাবে কি হবে, কারোর আশীর্বাদের ধারও ধারবে না তখন। কারোর আশীর্বাদ, চাই আশীর্বাদ। হ্যাঁ। কি না দি? কোন লাইন ছাড়লাম? কি একটা বাজে হাসির বই। কি একটা বাজে হাসির বই। স্টেজে দাঁড়িয়ে পাঠ করতে করতে হঠাৎ যেন আমার চোখ খুলে গেল। তার মানে আমি বুঝলাম যে এই মেয়েটা আমার জীবনে সত্যিকারের প্রেম হতেই পারে না। এতদিন ধরে সেই ভরসাটা বিশ্বাসটা রেখেছিল, এখন তার চোখ খুলে গেল। মানে অন্যভাবে সে ভাবলো, নিজেকে নিয়ন্ত্রণ করলো, নিজেকে সান্ত্বনা দিল যে না অভিনয়টাই আগে। হ্যাঁ মেয়েটা যদি সত্যিকারে আমাকে ভালোবাসতো তার জন্য আমি চোখে জল ফেলতাম। আমি কেন ধরি চোখে জল ফেলবো? আমার অভিনয় কেন ছাড়বো আমি? কেন ছাড়বো? যদি বলতো তোমার একটা হাত খুলে দিয়ে দাও তাও দিয়ে দিতে পারতাম, হ্যাঁ পা খুলে দিয়ে দাও, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিতাম পুরো, মানে হ্যাঁ গাধা গাধা গাধা, দেখ গাধা আছে। যেদিন তার চেতনার চোখ খুললো সেদিন সে উপলব্ধি করলো, সেই রাতেই জীবনের প্রথম মোক্ষম মানে ঠিকঠাক বুঝলুম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, দাগ দেবে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ব্রড কোশ্চেন থাকে। 5 নম্বরের লাইনটা দাগ দিয়ে স্টার মার্ক দিয়ে পাশে 5 লিখে রাখো। নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প যারা বলে, মানে নাটকে অভিনয় এটা একটা শিল্প, এটা একটা আর্ট। তো নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প, এর মধ্যে কোনো খারাপ দিক নাই, এর মধ্যে কোনো নোংরামো নাই, এর মধ্যে জটিলতা কুটিলতা নাই। একটা পবিত্র শিল্প, একটা সুস্থ সুন্দর শিল্প। কথা কেন বলছিস? নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, সত্যি তো তাই। নাটকে অভিনয়, নাট্যচর্চা এটা আমাদের শিল্প সংস্কৃতির মধ্যেই পড়ে। তাহলে এটা পবিত্র শিল্প, এতদিন ধরে ও তাই জানতো, কিন্তু আজকের প্রথম ঠিকঠাক বুঝলো যে না, যারা বলে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প তারা সব গাধা গাধা, উল্টোপাল্টা নিজেরা জানে, আমাদেরকে উল্টোপাল্টা বোঝায়। গর্ধবগুলো তারা সব মিথ্যে কথা বলে, বাজে কথা বলে, দাগ দাও। তারা সব মিথ্যে কথা বলে, বাজে কথা বলে। তাহলে মিথ্যে কথা বা বাজে কথাটা কি? নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এটাই মিথ্যে কথা। নাট্যাভিনয় কখনো পবিত্র শিল্প হয় না, হতে পারে না। কি তোমরা কি বিশ্বাস করো তাই নাকি? নিশ্চয়ই না। আসলে ব্যাপারটা হচ্ছে কেন ও বিশ্বাস করছে এই মুহূর্তে, কারণ নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প এটাও বিশ্বাস করছে না, কারণ তার একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। কিন্তু নাট্যাভিনয় পবিত্র শিল্পই, সত্যি নাটকে অভিনয়টা একটা এটা শিল্প, কারণ এটা একটা মাধ্যম। এটার মাধ্যমে কি হয়? এটার মাধ্যমে চেতনার উদয় ঘটানো যায়, এটার মাধ্যমে সংশোধন হয়, সমাজ সংশোধন হয়। আমরা আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটার কিন্তু বদলটা ঘটাতে পারি। তো এটা অনেক রকমে আমাদের এবং আমাদের সমাজকে উপকৃত করে, সমৃদ্ধ করে। তো এটা একটা শিল্প। আগে ব্যাখ্যা করতে হবে যে নাট্যাভিনয় যে পবিত্র শিল্প সেটা তোমাকে ব্যাখ্যা করতেই হবে। মানে নাটক যে একটা শিল্প, আর্ট, সেটা ব্যাখ্যা করতে হবে আগে। তার কাছ থেকে, তার দিক থেকে আমরা কি পাই, সমাজ কিভাবে সেখান থেকে লাভবান হয়, উপকৃত হয়। তাহলে এটার পরে এই সংস্কৃতির নিয়ে আলোচনা করার পরে তারপরে আমাদেরকে লিখতে হবে যে ব্যক্তি বিশেষে কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এই রকম ধরনের কথাটা তার কাছে সত্যি বলে নাও মনে হতে পারে, পরিস্থিতির কারণে, ঘটনার পরিপ্রেক্ষিতে। যেমন এখানে রজনীকান্তের জীবনে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত ধারণা যদি তার এটা হয় সেটা হতেই পারে, কিন্তু ব্যক্তিগত ধারণা এক, আর সবার মানে ওভারঅল সবার ধারণা কিন্তু অন্য হতেই পারে। কোনো একজন কারোর কাছ থেকে আঘাত পেয়ে সে যদি সিদ্ধান্ত নেয় সারা দুনিয়াটাই খারাপ, তাহলে তার ধারণাটা ভুল। কিন্তু ওই মুহূর্তে কিন্তু অনেক সময় তাই হয়। মন যখন ওই মুহূর্তে কষ্ট পায়, ভারী হয়ে যায়, প্রতারিত আমরা হই, তখন কিন্তু আমরা ওই রকমই ভেবে নিই না সব মেয়েই খারাপ, মেয়েদের দিক থেকে অনেক ভেবে না সব ছেলেই খারাপ। কিন্তু সেটা তো ঠিক নয়। তারপরে আস্তে আস্তে স্বাভাবিক হলে আবার ওই ধারণাটা বদলাবে। তারা সব গাধা, তারা সব মিথ্যে কথা বলে, বাজে কথা বলে। অভিনেতা মানে একটা চাকর। এতদিন তার মনে হয়েছিল অভিনেতা স্বাধীনভাবে নিজের
অভিনয়টাকে তুলে ধরে, ট্যালেন্টটাকে। আর চাকর কারা? যারা চাকরি করে, কারো না কারো তত্ত্বাবধানে তারা নিয়ন্ত্রিত হয়, যেভাবেই তারা চালিত হয় তাতে চাকরগিরি বলা চলে। চাকরি করা মানে চাকরগিরি। কেউ না কেউ তো মাথার উপরে আছে যে তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। স্বাধীন মতো চাকরি করাকালীন স্বাধীন মতো সব কাজ করা যায় না, কিন্তু এই জায়গাতে তো চাকরি নয়, এই জায়গাতে একজন শিল্পী নিজের শিল্পটাকে তুলে ধরছে, তো সে তার স্বাধীন মতো তুলে ধরবে। কিন্তু এখন তার মনে হয়েছে না, অভিনেতা মানে একটা চাকর। প্রশ্ন থাকতেই পারে, অভিনেতা কেন চাকর তার মনে হয়েছে? অভিনেতা মানে একটা চাকর, অভিনেতা মানে একটা ক্লাউন। ক্লাউন মানে কি? জোকার, সার্কাসের ক্লাউন, জোকার। ভাঁড়, ভাঁড় মানে যে বিদূষক, সে কী করে? যতই কষ্ট পাক, যতই ভেতরে তার যন্ত্রণায় ভেঙে চুরমার হয়ে যাক, সে কি ওটা কি দেখায়? ওটা প্রকাশ করে? জোকার কিন্তু সেটা প্রকাশ করে না, ভাঁড় কিন্তু সেটা প্রকাশ করে না। ভাঁড় কষ্টটাকে ধরে রেখে সামনে আনন্দটাকে সবার সামনে তুলে ধরে। তাহলে একটা জোকার, একটা ক্লাউন, লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। মানে এক কথায় একটা ভাঁড় কি মোর সাহেবের যা কাজ তাই? দাগ দেবে, একটা ভাঁড় কি মোর সাহেবের যা কাজ তাই, এটা। আর ব্র্যাকেটে রাখবে জোকার, চাকর, ক্লাউন, এই তিনটে শব্দকে ব্র্যাকেটে রাখো। সারাদিন খেটে খুটে দর্শকরা আসছে, তাদের বিভিন্ন রকম মনের অবস্থা, তো সেই মনের অবস্থাতে এসে তারা কি চায়? একটু আনন্দ পেতে চায়, একটু হাসি, একটু মনটাকে হালকা করতে চায়, একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা। তাহলে সেই জায়গাতে এসে তারা যখন দর্শক আসনে বসলো, আর আমরা কি করি? আমরা জোকারের মতো, ভাঁড়দের মতো কি করি? তাদেরকে আনন্দ দিই। এইটাই হচ্ছে আমাদের কাজ, নাটকওয়ালাদের কাজ। তো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য, এই লাইনটা দাগ দাও, এই লাস্ট অংশ লাইনের, নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য এটা কি? আর সেই দিনই বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা, সেই দিনই বুঝলুম। কোন দিন বোঝা যাচ্ছে? দাগ দাও। পাবলিকের আসল চরিত্রটা, আসল চরিত্র কি? পাবলিক আসলে কি? এর আগেও কিন্তু পাবলিক সম্পর্কে একটা কথা বলা হয়েছিল। কি বলেছিল? যে ওই যে পাবলিক কি এখন কি আমাকে ভাবছে? কি মনে হয় এখন গিয়ে মাঝরাতে ট্রেনে ঘুম দিচ্ছে? কেউ কি ভাবে? যতটুকু সময় আসনে থাকি, মানে ওই দর্শক আসনে যতটুকু সময় ওরা বসে থাকে আর আমরা মঞ্চে থাকি, ততটুকু সময় ওরা ভাবে। এবং সেই ভাবনাটা আমাদের জন্য না, কিন্তু ওরা নিজের জন্য ভাবে। হাততালি দিচ্ছে কেন? আমরা যখন আনন্দ পাই, খুশি হই, তখনই হাততালি দিই। সবসময় যে আমরা অন্যদেরকে প্রশংসা করার জন্য হাততালি দিই তা নয়। এখানে কিন্তু অন্যদেরকে উৎসাহিত করার জন্য অভিনেতা অভিনেত্রীদেরকে ওরা হাততালি দেয় না, ওরা আসে নিজেদের ভালো লাগে, ভালো লাগার অভিব্যক্তিটা এভাবে হাততালির মাধ্যমে প্রকাশ করে, বহিঃপ্রকাশ করে। তাহলে হাততালি দেয় কেন? আমাদের জন্য না, ওনাদের জন্য, ওনাদের ভালো লাগছে তাই। আর সেই দিনই বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা কি। তারপর থেকে ওসব ফাঁকা হাততালি, ওই যে হাততালি দেয় ওগুলো বুঝি ওগুলো ফাঁকা হাততালি, ওগুলো আমাদের জন্য না। ওই ফাঁকা হাততালিতে খবরের কাগজে প্রশংসা করা হয়, বাবা কি দারুণ অভিনয় করেছে, এই খবরের কাগজে প্রশংসা করে, ওই প্রশংসাও ফাঁকা প্রশংসা। মেডেল দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়, ও মেডেল সার্টিফিকেট ওগুলো দেওয়া হয় যারা দেয়, যারা দেওয়ার ব্যবস্থা করেছে, ও তার নিজের স্বার্থেই দেয়, ও আমাদের জন্য না। নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এসব বাজে কথা আমি বিশ্বাস করি না। দাগ দেবে, নাট্যাভিনয় থেকে বাজে কথা বিশ্বাস করি না, এটাও স্টার দিয়ে রাখো। পাবলিক মহোদয় আলবাদ হাততালি দেবেন, হাততালি দেয়, অবশ্যই দেবে, খুব প্রশংসা করবেন, সব ঠিক। কিন্তু যেই তুমি স্টেজ থেকে নামলে, তোমার চেনেই না, তুমি তাদের কেউ না, তুমি থিয়েটারওয়ালা। থিয়েটারওয়ালার কাজ কি? থিয়েটারকে উপস্থাপন করা, থিয়েটারকে তুলে ধরা। তুমি থিয়েটারওয়ালা, থিয়েটার বানানো, তোমার স্বার্থে তুমি বানাও, পাবলিক কিন্তু পাবলিকের স্বার্থ নিয়েই সরে যায়। একটা নকল নবিশ, নকল নবিশরা কী করে? কোনো কিছুকে নকল করে, হুবহু নকল কপি করে, নকল নবিশদের কাজ। তো এইখানে নকল নবিশ কারা? অভিনেতা অভিনেত্রীরা তো কোনো না কোনো চরিত্রকে নকল করে। মঞ্চে যে চরিত্র তারা অভিনয় করছে, হ্যাঁ একটু দাঁড়া, যে চরিত্র অভিনয় করছে সেই চরিত্র সমাজের কোনো না কোনো চরিত্র, তাকেই ফুটিয়ে তুলছে, তাহলে নকল তো তাকে করতেই হচ্ছে। একটা অস্পৃশ্য ভাঁড়, অস্পৃশ্য ভাঁড়, ভাঁড় যখন রাজার সভায় ভাঁড় হাসাচ্ছে, আনন্দ দিচ্ছে, রাজা খুশি হয়, আনন্দ পায়। কিন্তু রাজা খুশি, যত খুশি হোক না কেন, যত আনন্দ পাক না, তাকে কি তার সিংহাসনে জায়গা দেয় বা তার পাশে বসার জায়গা দেয় না, একটা দূরত্ব তো রাখে। অস্পৃশ্য ভাঁড় হিসেবে মানে তার স্পর্শটা এড়িয়ে যায়, কারণ ও তো নিচু, ছোট লোক। অস্পৃশ্য ভাঁড়, তা বলে কি তোমার সঙ্গে আলাপ করবেন না?
তারা তোমার সঙ্গে আলাপ করবে, হ্যাঁ আলাপ করবে, দর্শকরা কিন্তু আলাপ করবে। চা সিগারেট খাওয়াবেন না, তুমি একজন এত বড় মাপের অভিনেতা, তোমাকে খাওয়াবে না চা সিগারেট, পকেট থেকে টাকা বের করে চা সিগারেট খাওয়াবেন, আলাপও করবেন, কিন্তু তা সবই কিন্তু ওনাদের স্বার্থে। অনেক কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, হাসবেন, নমস্কার করবেন, তা নইলে বাইরে জাহির করবেন কি করে? জাহির করা, কারোর কাছে জোর জোর দিয়ে প্রকাশ করা, জানো এইরকম অভিনেতার সঙ্গে আমার পরিচয় আছে, এই এর সঙ্গে আমি কত গল্প করেছি, একসাথে কখনো চা বিস্কুট খেয়েছি। তো এই যে জাহির করা, জাহির করে আরও তার স্ট্যাটাসটাকে সমাজে আরও বাড়ানো, সেটার জন্য ও অমুক আর্টিস্ট, হ্যাঁ হ্যাঁ ওকে আমি চিনি, ওর সঙ্গে আমার খুব খাতির, উনি তো সেদিন অবধি আমার ঘরে দুজনে বেশি একসঙ্গে বিড়ি খেলাম। কি বলেন, বিড়ি খেলেন, এত বড় অভিনেতা, উনি তো সিগারেট খাবেন, অন্য ধরনের নেশা করবেন, ড্রিঙ্কস করবেন না, ঘরের মধ্যের কথা না তো। ওটা ব্যক্তিগত লাইফ, অভিনেতারা বাইরে কি দেখাবে, বাইরে বিড়ি খাচ্ছে ওটা দেখাবে, দেখাবে হ্যাঁ স্ট্যাটাস মেনটেন করবে না। যাই হোক, তো ঘরে চা সিগারেট খেলাম, আমরা ঘরে আড্ডা দিলাম সেদিন, কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে? কোনো সামাজিক সম্মান পাবে না। দাগ দাও, কেন অভিনেতারা সামাজিক সম্মান পায় না বা অভিনেতাদের সামাজিক সম্মান দেওয়া হয় না? থিয়েটারের পরিচয়ে কেউ তার মেয়ে কিংবা বোনের সঙ্গে বিয়ে দেবে কারো? কখনো না। জানো, তোমার ওই পাবলিক মানে থিয়েটারের টিকিট কেনা খদ্দেরকে আমি কাউকে বিশ্বাস করি না। হ্যাঁ, ডাক দাও, কাউকে বিশ্বাস করি না। তাহলে কাউকে কেন বিশ্বাস করে না, এখান থেকে আমাদের তথ্যগুলো লিখতে হবে। কালীনাথ, পুরনো দিনের কথা ভুলে যান চাটুর্যমশাই, পুরনো দিনের কথা ভুলে যান। স্বাভাবিক, পুরনো দিনের যে কথা আমাদের মন খারাপ করাবে, যে কথা আমাদের মনটাকে আরও ভারী করবে, যে কথাগুলো মনটাকে ভারী করার সাথে সাথে আমাদের চলার পথটাকে আরও মাঝখানে বাধা অন্তরায় তৈরি করে দেবে চলার পথে, তো সেই কথাগুলো কেনই বা মনে করা? পুরনো দিনের কথা ভাবলেই কিন্তু ভালোর সাথে সাথে খারাপগুলো চলেই আসে, খারাপ স্মৃতিগুলো আসেই, কিন্তু তাও আমাদের কি করতে হয়? সামনে এগোতে গেলে পুরনো দিনের খারাপ স্মৃতিগুলো যতটা সম্ভব মনে পড়লেও একটু ভুলে যাওয়ার চেষ্টা করে ভালোগুলোকে নিয়ে এগোনো উচিত। তাহলে পুরনো দিনের কথা ভুলে যান চাটুর্যমশাই, শুধু মন খারাপ করে কী হবে এই বয়সে? হ্যাঁ চলুন বাড়ি নিয়ে যাই আপনাকে, আপনার বেশি একটু খাওয়াটাও হয়ে গেছে, চলুন। রজনী, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এই যে একটু আগে বারবার বলা হয়েছে, সেটা কিন্তু সমাজের চোখে, সবার চোখে, কিন্তু এই মুহূর্তে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তার মনে হয় যে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প নয়। তাহলে এই যে পবিত্রতার নামাবলী গায়ে চাপানো থাকে না, ওই যে পুরোহিত মশাইয়ের গায়ে নামাবলী চাপানো থাকে, তো নামাবলীর ওপরে কী দেওয়া থাকে, মানে লেখাগুলো থাকে না, বিভিন্ন ঠাকুর দেবতার নাম লেখা থাকে দিয়ে নামাবলী। তো নামাবলীটা কি? তার পরিচয়পত্র, নামাবলীটার দ্বারা বোঝানো যায় তিনি পুরোহিত, তিনি ঠাকুর মশাই। তাহলে নামাবলীটা একটা আবরণ, নামাবলীটা সরে গেলে কী হচ্ছে, তাকে চেনা যাচ্ছে না, আসলে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ হয়ে যাচ্ছেন। তাহলে এই যে নামাবলী, এখানে নামাবলী বলতে কোনটা না, পবিত্রতা নামাবলী, যে নামাবলীটা দিয়ে নাট্যাভিনয়কে বোঝানো হচ্ছে কিন্তু একটা পবিত্র শিল্প, এই পবিত্রতা নামাবলী। তার মানে পবিত্রতার নামাবলীটা কোনটা? নাট্যাভিনয়। পবিত্রতা নামাবলী কোনটা? নাট্যাভিনয়। তাহলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এই পবিত্রতা নামাবলীটা সেদিন হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে। দাগ দাও, দাগ দিয়ে ওই নাট্যাভিনয় থেকে হঠাৎ পর্যন্ত স্টার দিয়ে এটাও 5 লিখে রাখো। তাহলে কোন ঘটনায় এই পবিত্রতা নামাবলীটা সেদিন ফাঁস হয়ে গেল? না, এই মেয়েটা যে প্রস্তাব গ্রহণ না করে যে কথা বলে যেভাবে ফিরিয়ে দিয়েছে, সেটা রজনীকান্তকে আঘাত করেছে। তো সেই দিনকারই ওই ঘটনায় ওই পবিত্রতার নামাবলী ফাঁস হয়ে গেল। তার মানে দর্শকরা ভাবে এক, বলে আর এক, এটাই বুঝে গেল। তো ওই মেয়েটাও তো আমার অভিনয়ের দর্শক ছিল, ভালোবাসতে পারে কিন্তু দর্শকও তো ছিল। তার মানে কি, আসল জিনিসটা আমি এতদিনে বুঝতে পেরেছি ওর কাছ থেকে। তাহলে ও যদি আমাকে এতখানি ভালোবাসা সত্ত্বেও কঠিনটা আমার মুখের সামনে বলতে পারে, তাহলে অন্যান্য দর্শকদের মনের ভেতরে কী আছে সেটা তো আমি বুঝতে পারছি না, এর মধ্য দিয়ে বুঝতে পারলাম। তারপর থেকে সেই মেয়েটা কি হলো কে জানে, চাক উচ্ছনে গেছে, আমারও আর কিছু ভালো লাগতো না, স্বাভাবিক। দাগ দাও। ভবিষ্যতের চিন্তা টিন্তা সব বই বাছাই ফাছাই মাথায় উঠে গেল। বই বাছাই, বই মানে কি না, এখানে থিয়েটার হবে,
এখানে তো সিনেমার কথাই হবে না। তো বই বাছাই মাথায় উঠে গেল। বই বাছাই মানে কি, দেখো প্রথম হয়তো সব ধরনের চরিত্র অভিনয় করা, নায়করা তাই করে, কিন্তু একটা পার্ট পেলেই হলো। কিন্তু আস্তে আস্তে যখন নিজেকে প্রমাণ করে দিয়েছে যে আমি একটা বড় মাপের অভিনেতা বা অভিনেত্রী, তখন কি সব চরিত্র অভিনয় করে? আগে কিন্তু স্ক্রিপ্ট পড়ে, মানে স্ক্রিপ্টটা শোনে ওই চরিত্রটা কতখানি তার ভালো লাগছে সেটার উপরে কিন্তু সাইনটা করে। তাহলে তো বই বাছাই মাথায় উঠে গেল, ও আর কোনটা করবো না, ওসব যা খুশি তাই মানে ওর করে। এখন কী হবে, নিজেকে ইনভলভ রাখতে হবে, নিজেকে এমনভাবে এদিকে জড়িয়ে রাখতে হবে যাতে ডাইভার্ট কিছুতে না হয়, কারণ মন থেকে ওটা ভুলতে পারছে না। তো তাই বই বাছাই সব মাথায় উঠে গেল। আবোল তাবোল সব পাঠ করতে লাগলাম, আর অভিনয়ও করছে আবোল তাবোল, উল্টো পাল্টা। দর্শকদের সামনে যেভাবে নিখুঁতভাবে অভিনয় করতো সেই অভিনয়গুলো আর করতে পারছে না। সেসব যা তা পাঠ, ওইখানে রাখো, যা তা পাঠ। লোকের মুখে শুনলাম জ্ঞানী ব্যক্তিদের মতে, এটা দাগ দাও, জ্ঞানী ব্যক্তিদের মতে, জ্ঞানী ব্যক্তিরা কি বলছে, এইসব দেখে টেকেই নাকি দেশের ছোঁড়াগুলো গোল্লায় যাচ্ছে। কি তোমরা গোল্লায় যাচ্ছ তো? হ্যাঁ, সিনেমা থিয়েটার দেখে গোল্লায় যাচ্ছে, পুরা গোল্লায়। 12টা বেজে 5 না 12:30, 1:45। কি ওগুলো ডাউনলোড করে নিয়েছিস? করা যায়? বাহ, গোল্লায় যাওয়ার বড় রাস্তা ওটাই আগে করা আছে, অন্য চ্যানেল করা থাকুক আর না থাকুক। ঘুম আসে না, গেছো তুমি? আবোল তাবোল সব পাঠ করতে লাগলাম, সেসব যা তা পাঠ। লোকের মুখে শুনলাম জ্ঞানী ব্যক্তিদের মধ্যে এইসব আবোল তাবোল পাঠ করতে দেখে ছেলে ছোকরারা যখন বিপদগামী হচ্ছে, তখন জ্ঞানী ব্যক্তিরাই বলছে এইসব দেখে টেকে নাকি দেশের ছোঁড়াগুলো গোল্লায় যাচ্ছে। গোল্লায় যাওয়া, অধঃপতনে যাওয়া, তলিয়ে যাওয়া, বিপদগামী হওয়া। তবু এগুলো বলছে আবার তবু যখন স্টেজে নেমেছি, তখন এইসব জ্ঞানী ব্যক্তিরাই বলছে বাহ বাহ, দারুণ, কি ট্যালেন্ট, কি অভিনয়। আরে কোনটা বিশ্বাস করব? এদিকে বলছে আমাদের অভিনয় দেখে, এই সমস্ত দেখে ছেলে ছোকরাগুলো গোল্লায় যাচ্ছে, তার মানে আমরাই অধঃপতনে পাঠিয়ে দিচ্ছি। আবার এদিকে বলছে বাহ বাহ, দারুণ ট্যালেন্ট। দূর, নিখুচি করেছে তোর ট্যালেন্টের। আস্তে আস্তে বয়স বাড়লে কি হবে, নায়ক চরিত্রে অভিনয় করার আর সুযোগ পাবে না, গলার কাজ নষ্ট হয়ে গেল, স্বাভাবিক, গলা কর্কশ হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে। নায়কের এক একটা চরিত্রে যে ধরনের গলা যাওয়া উচিত বয়স অনুসারে, সেই জায়গা থেকে তো সে অনেক বেশি বয়স্ক হয়ে গেছে না। একটা নতুন চরিত্রকে বোঝবার, ফুটিয়ে তোলবার ক্ষমতা নষ্ট হয়ে গেল। আগে কী হতো, একটা চরিত্রকে বুঝতো কীভাবে ভালো করা যায়, কত সুন্দরভাবে ওই চরিত্রটাকে উপস্থাপন করা যায়, আগে বুঝতো, কনসেন্ট্রেট করতে পারতো। আর এখন সব নষ্ট হয়ে গেল, কেমন যেন মনোযোগ নেই। থিয়েটারের দেওয়ালে কার অদৃশ্য হাত অঙ্গারের কালো কালো জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। এই যে থিয়েটারের দেওয়াল, কত বছরের অভিনয়ের, ওর জীবনের অভিনয়ের দেওয়ালগুলো কত বছরের? 45 বোধ হয়, 45 বছর মাইনাস করা হয়েছিল। 68 থেকে 45 বাদ দিলে 23 বছর বয়স। তাহলে এই যে থিয়েটারের দেওয়াল, এই দেওয়ালে কি লেখা আছে? ওর 45 বছরের অভিনয়ের জীবনের স্মৃতিগুলো লেখা আছে। কি দিয়ে লেখা আছে? অঙ্গার দিয়ে, কালো অঙ্গার দিয়ে লেখা আছে। দেওয়ালগুলো কালো, অন্ধকারে ডুবে আছে। তো কালো দেওয়ালে অঙ্গারে লেখা, কিন্তু ওর চোখের সামনে কী হয়ে উঠেছে? জ্বলন্ত হয়ে উঠেছে অক্ষরগুলো, মানে এই অন্তর্দৃষ্টিতে। তাহলে অঙ্গারে কালো কালো জ্বলন্ত অক্ষরে লিখে গেল, এটাও লিখিয়ে দিয়ে গেল। এই 45 বছরের নানা স্মৃতি জড়িয়ে রয়েছে, তার সাথে সাথে এটাও জড়িয়ে রয়েছে কি না, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। তার মানে প্রেমের ব্যর্থতার ওই দৃশ্যটা কিন্তু লেখা হয়ে আছে, কারণ ওখান থেকেই কিন্তু তার প্রতিভার অপমৃত্যু শুরু হয়েছে। তারপরে তো এলোমেলো করে অভিনয় করেছে, পার্টগুলো খুব একটা ভালো অভিনয় করতে পারেনি, কারণ যতই সে নিজেকে চেষ্টা করুক ওখান থেকে সরিয়ে নিয়ে আসার, পুরোপুরি পারেনি। তারপরে তার মনে হয়েছে যে কেন আর অভিনয় করব, কার জন্য করব, এই যে ব্যাপারটা বারবার তার জীবনে এসে ভিড় করছে। তারপরে আস্তে আস্তে এই করতে করতেই বয়স বেড়ে গেল, গলার কাজ নষ্ট হয়ে গেল। যাই হোক, আমি আগে বুঝতে পারিনি, জানো, দাগ দাও। আজ রাতে সবে হঠাৎ ঘুম থেকে চমকে জেগে উঠে আমি স্পষ্ট বুঝতে পারলাম কথাটা। কি কথাটা বুঝতে পারলো? ওর প্রতিভার অপমৃত্যুর করুণ কাহিনীটা যে ওই সময় থেকে শুরু হয়েছিল, হয়তো ওই সময় বুঝতে পারেনি। ভেবেছিল না আমার অভিনয় জীবনের উপর কোনো প্রভাব ফেলবে না, কোনো এফেক্ট ফেলবে না, আমি কিন্তু ঠিক মতো সামলে নিয়ে অভিনয় করে নিয়ে যাবো। না, ওখান থেকেই শুরু হয়ে গেছে।
পিছনের দিকে তাকিয়ে দেখি, অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে আমার জীবনের 68টা বছর। থমকে গিয়েছিল এতগুলো বছর। আমার সামনে দাঁড়িয়ে আছে বুড়ো রজনী চাটুর্যে। আমার সামনে মানে আমরা মানে কে, আমি মানে কি, দুজনের মধ্যে সঙ্গে কথা, আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, মানে ও তার বিবেকের সঙ্গে মাঝে মাঝে আবার কথা বলছে। আমার সামনে দাঁড়িয়ে রয়েছে বুড়ো রজনী চাটুর্যে। আর পা এগোলেই শ্মশানের চিতার আঁচ লাগবে গায়ে, তারপরে মৃত্যু। শ্মশানের চিতায় তুলে দিতে হবে, তুলে দিলেই চিতার আঁচ গায়ে লাগবে, তারপরে ঝলসে দেবে, আমাকে সব শেষ করে দেবে। কালীনাথ বলছে পুরোনো দিনের কথা ভুলে যান চাটুর্য মশাই, দাগ দিয়ে স্টার মার্ক দাও। পুরোনো দিনের অনেক কথা এখানে উঠে আসবে। 5 নম্বরের প্রশ্ন, পুরোনো দিনের কথা ভুলে যান, আপনি চুপ করে বসুন এখানে, আর কিছু ভাববেন না। ভগবান আছেন চাটুর্য মশাই, কি ভগবান আছেন, কি করবেন? আমরা যখন অসহায় হয়ে পড়ি, যখন আমাদের কিছু করার থাকে না, তখন আমরা কিন্তু ভগবানের উপরে বিচারটাকে ঠেলে দিই। ভগবান আছেন, হ্যাঁ, ঈশ্বর কিন্তু তার বিচার করবে, বদলা কিন্তু নেবেই। আমি না পারলে কী হবে, একদিন কিন্তু এর বিচার হবেই হবেই। কিন্তু কবি মৃদুল দাশগুপ্ত কি বলছিলেন, যে ওই ভগবানের উপরে বিচারের ব্যাপারটা ঠেলে দিয়ে নিশ্চেষ্ট হয়ে বসে থাকা কখনোই উচিত নয়। যে আমরা আকাশের দিকে তাকাবো, বিধির কাছে বিচার চেয়ে, এটা কখনোই হওয়া উচিত নয়। হ্যাঁ, মনের জোরের জন্য আমরা কখনো কখনো তার উপরে আস্থা রাখবই, কিন্তু তারপরে আস্থা রেখে পুরো নিশ্চেষ্ট হয়ে উনি বিচার করবেন, এটা কিন্তু অন্যায়কারীরা আরও প্রশ্রয় পেয়ে পাবে। কিন্তু এখন এই মুহূর্তে রজনীকান্তের এই যে মানসিক অবস্থা, এখান থেকে বের করার জন্য কালীনাথ কি করবে? কালীনাথ তো সান্ত্বনা দিতে হবে, তার সান্ত্বনা দেওয়ার জন্য আর রাস্তা কোথায়? তাহলে কালীনাথকে সরাসরি যেতে হবে। ওই বড় লোকের সুন্দরী মেয়ে, এখন বুড়ি হয়ে গেছে, সামনাসামনি রজনীকান্তের সামনাসামনি তার কোনো কি বলবো, তাকে অপমান করতে হবে, কোনো একটা বিচার ব্যবস্থা করতে হবে, কিন্তু সেটা তো হওয়ার সম্ভব নয়। তাহলে লোকটাকে কিভাবে সান্ত্বনা দেবে? আপনি কিছু ভাববেন না, ভগবান আছেন, এই উনি ঠিক দেখছেন যে আপনার সঙ্গে এত বড় অন্যায় করেছে, হ্যাঁ, বেঈমানি করেছে, তার কিন্তু বিচার হবেই হবে। নিশ্চয়ই হয়তো বিচার এতদিনে হয়ে গেছে, হয়তো খোঁজ নিয়ে দেখুন, সে হয়তো আপনার সঙ্গে এইরকম ঘটনা ঘটানোর জন্য কতখানি অনুতপ্ত হয়েছে, মর্মে মর্মে মরে গেছে, হয়তো তার জীবনে অনেক কিছু অঘটন ঘটে গেছে। লাভটা কি, তার জীবনে তো দোলা অলরেডি হয়েই গেল। কার জীবনে? ওই তো রজনী চাটুর্যে। তো তাও তো যেটুকু সময় বাকি রয়েছে সেটুকু সময় বাঁচতে হবে। তো বাঁচার জন্য মানুষ কি করবে? মন, সব কিছুই তো জটিলতাই মন থেকে, মনকে সান্ত্বনা দিতে হবে না। মানুষ যখন, আমরা যখন পারি না সামনাসামনি কারোর সঙ্গে লড়াই করতে, তখন মনের ভেতরে যে কষ্টটা, যন্ত্রণাটা, রাগটা হয়, তাকে আমরা বের করবো। তো কোথা দিয়ে বের করবো? না বের করতে পারলে তো স্বস্তি পাবে না। তো কী করবে? 4টে গালি দিয়ে ছুটে পালিয়ে আসি। গালি দিয়েও তো আমাদের মনটাকে হালকা করি, হ্যাঁ যাক কিছু না পারি, গালি তো 4টে দিয়েছি, খারাপ কথা তো বলতে পেরেছি, কিছু না পারি, তার অমঙ্গল কামনা করতে তো পেরেছি, তাহলে যাক শান্তি। হয়তো এতদিন অমঙ্গল কামনা করেনি, এতদিন তার ক্ষতি কামনা করেনি, কিন্তু এখন রজনীকান্তের মনের মধ্যে ওটাই কালীনাথ ঢুকিয়ে দিচ্ছে যে ভগবান কিন্তু আছে, এর শাস্তি কিন্তু হবে, এর বিচার কিন্তু হবে। হ্যাঁ, আপনি কিন্তু কিচ্ছু মনে করবেন না। যাই হোক, ভগবান আছেন, যা দেখি 68 বছর পর্যন্ত যখন দেখেই নিলাম, আর নাহলে কটা বছর দেখাই যাক। অদৃষ্ট তো মানেন আপনি, অদৃষ্ট যদি মানেন তাহলে শান্ত হন, চেঁচিয়ে রামরেজ রামরেজ, এ পাগলাকে নিয়ে যা। রজনী হঠাৎ জেগে, সেসব দিনে কি না পারতাম, যেমন খুশি তাই পারতাম, মানে যে কোনো চরিত্রে যেমনভাবে আমাকে চরিত্র অভিনয় করতে দিক তাই পারতাম। একই চরিত্র অনেকবার অভিনীত হয়েছে। সাজার নাটক কি একবার অভিনীত হয়েছে? নিশ্চয়ই নয়। বহু নাট্য দলের হাত ধরে বহুবার অনুষ্ঠিত হয়েছে, বহুবার মঞ্চস্থ হয়েছে। তাহলে একই নাটকে একই চরিত্র কিন্তু যখন একজনের মাধ্যমে উপস্থাপিত হয়, তখন কিন্তু তার অভিনয়ের ক্ষমতা দ্বারা ওই চরিত্রটা এক রকমভাবে রূপ পায়, ওই জন্যই দেখতে ভালো লাগে। তাহলে সেই সব দিনে কি না পারতাম, যেমন খুশি তাই পারতাম। তোমার মনে আছে সেসব দিনের কথা? কি সহজে এক একটা চরিত্র বুঝতে পারতাম, কি আশ্চর্য সব নতুন রঙের চরিত্রগুলো চেহারা পেত। ওই একই চরিত্র নতুন রঙে কিন্তু চেহারা পাচ্ছে। কি অসীম বিশ্বাসে ভরা ছিল, নিজের ওপরে বিশ্বাস রেখে, এই আত্মবিশ্বাসটা ছিল এখানে, বুকে ঘামের এই জায়গাটায়। শোনো তো বলি, দাঁড়াও,
তারা কিন্তু দম টেনে নিই, কারণ একে 68 বছর বয়স, তার উপরে এতখানি মদ খেয়েছে, 1.5 বোতল নেশাচ্ছন্ন, তারপরে কষ্ট যন্ত্রণা একাকিত্ব সব এসে গ্রাস করেছে, তো তার মানে কি দম লাগবে, তো একটু দমটা টেনে নিয়ে, পুরো দম টেনে নিয়ে এবারে যে নাটকে সে অভিনয় করার চেষ্টা করেছে, অর্থাৎ নিজেকে প্রমাণ করার জন্য, দেখো আমি যে আগের মতো এখনও আছি কি না সেটা প্রমাণ করার জন্য তাকে কি করতে হবে, আগের কোনো না কোনো নাটকের চরিত্রে একটু অভিনয় করে দেখাতে হবে। যদি একটু ভালো অভিনয় করে তাহলে তার বিশ্বাসটা ফিরে আসবে, না 68 বছর বয়স হতে পারে কিন্তু এখনও পর্যন্ত প্রতিভা আমার ঠিক আছে। এবং সেই নাটক, কোন নাটক? ঐতিহাসিক নাটক, যে ঐতিহাসিক নাটকে একটা অসাধারণ ঐতিহাসিক চরিত্র অভিনয় করছে, যে চরিত্রে অভিনয় করাটা কঠিন, এবং সেটা কি? রিজিয়া নাটকে বখতিয়ারের চরিত্র। বখতিয়ার খলজি, ওই যে তুর্কি নেতা, লক্ষণ সেনকে পরাস্ত করে বাংলায় শাসন ক্ষমতায় বসলো, তুর্কি আক্রমণ 1201 খ্রিস্টাব্দে যে ঘটেছিল, তাহলে সেই বখতিয়ার খলজি, তো সে তো নিশ্চয়ই বুড়ো হবে না, না? দুর্ধর্ষ তুর্কি নেতা যে সেই দিল্লি হয়ে এই মগধ টগধ জয় করে, মানে বিহার টিহার জয় করে তারপরে বাংলায় এসে পৌঁছলো, তো তাহলে সেরকম ধরনের তার বয়স কম হবে, দুর্ধর্ষ হবে, শক্তি সাহস থাকবে, তো তার চরিত্রে অভিনয় করাটা তো কঠিন। ও যদি নায়ক হয় তাহলে কিন্তু নায়ক মানে ও ভিলেন, ও খলনায়ক, মানে ও হচ্ছে অনেক কঠিন ওই চরিত্রে অভিনয় করা। তো একটু দম টেনে নিয়ে বলছে, বখতিয়ারের সিনটা অভিনয় করছে। শাহজাদি সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারি, জানো নাকি তাতার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায়, সিংহ শিশু শনে করিবারে মল্লরণ, শানিত ছুরিকা ক্ষুদ্র ক্রীড়নক তার, জীবনের ভয় দেখাও সম্রাজ্ঞী, বখতিয়ার মরিতে প্রস্তুত সদা। তো এই যে শাহজাদি বলে কাকে সম্বোধন করছে, সম্রাট নন্দিনী বলে কাকে সম্বোধন করছে? সম্রাটের নন্দিনী, সম্রাটের কন্যা, কে এসে? শাহজাদি, কে এসে? রিজিয়া, সুলতানা রাজিয়া, ওই রিজিয়া, এখানে রিজিয়া মানে রাজিয়া, তার মানে ইলতুৎমিশের কন্যা, তাকেই সম্রাট নন্দিনী বলা হচ্ছে, তাকেই শাহজাদি বলা হচ্ছে। তার সামনে তার মুখোমুখি দাঁড়িয়ে বখতিয়ার খলজি বলছে যে তুমি আমাকে মৃত্যু ভয় দেখাও। বখতিয়ার খলজি মরতে ভয় পায় না, বখতিয়ার খলজি মরতে ভয়, কারণ বখতিয়ার খলজি হচ্ছে তাতার বালক, তাতার, তুর্কিস্তান, ওই যে কাজাকিস্তান তুর্কিস্তান এই সমস্ত এলাকার সেই দুর্ধর্ষ বালক, যে ছোটবেলা থেকে মায়ের কোলে নয়, খেলনা নিয়ে নয়, সে অস্ত্র নিয়ে, সে ছুরি নিয়ে খেলা করেছে। জানো নাকি তাতার বালক, এই তাতার বালক কে সে? দলে বখতিয়ার খলজি। তো তাতার বালককে ব্র্যাকেটে রাখো, সম্রাট নন্দিনী শাহজাদিকেও ব্র্যাকেটে রাখো। মাতৃ অঙ্ক থেকে মানে মায়ের কোল থেকে, মানে অল্প বয়স, মায়ের কোলে যখন তার খেলা করার বয়স, সেই মায়ের কোল থেকে ছুটে যাচ্ছে কি করার জন্য? না সিংহ শিশুর সামনে, সিংহ শিশুর সঙ্গে মল্লরণ করার জন্য। মল্লযুদ্ধ, মল্লযুদ্ধ মানে কি? কুস্তি। তাহলে তাকে তুমি ভয় দেখাচ্ছ? আমি ভয় পাবো? মৃত্যু ভয় আমি পাই না। শানিত ছুরিকা, শানিত মানে কি? ধারালো ছুরিকা, ছুরিকা মানে যে ছুরি, ছোট ভাই, ছোট, হ্যাঁ, শানিত ছুরিকা, শান দেয়া তীর ছুরি। ওই বয়সে বাচ্চারা যখন খেলনা নিয়ে খেলে, আমি কি নিয়ে খেলতাম? ছুরি নিয়ে খেলতাম। আমাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, ক্ষুদ্র ক্রীড়নক, আমার খেলার পুতুল, খেলার পুতুল আমার হাতে তখন ছুরি, তাই তুমি আমাকে জীবনের ভয় দেখাচ্ছ? সম্রাজ্ঞী, বখতিয়ার মরিতে প্রস্তুত সদা, সব সময় বখতিয়ার মরতে প্রস্তুত রয়েছে। এই যে রিজিয়া নাটকটা কার পাশে লিখে রাখো? মনমোহন রায়। হ্যাঁ, মনমোহন রায়, 19 পুরো সালটা বলো। 1902। হ্যাঁ, 1902 খ্রিস্টাব্দ লিখে রাখো প্রকাশকাল। 1902 খ্রিস্টাব্দে মনমোহন রায়ের লেখা রিজিয়া নাটক, সেই নাটকে অভিনয় আগে করেছে, কিন্তু এখন 68 বছর বয়সে দাঁড়িয়ে সেই নাটকে আরেকবার অভিনয় করে নিজেকে প্রমাণ করতে চায় যে রজনীকান্ত তার আগের প্রতিভাটা ধরে রাখতে পেরেছে কিনা। কিন্তু কি মনে হলো অভিনয় করার পরে? তার খুব একটা ভালো হচ্ছে না, খুব একটা ভালো হচ্ছে না, খুব খারাপ হচ্ছে না, কি বলো? আচ্ছা, ওই সিনটা তোমার মনে আছে? ওই সিনটা, ওই যে ডিএল রায়ের শাহজাহান নাটক। ডিএল রায় মানে কি? পুরো দ্বিজেন্দ্রলাল রায়, পুরোটা লিখে রাখতে পারো তো। দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকে অরঙ্গজেবের সিনে অভিনয় করে, অরঙ্গজেবের চরিত্রে অভিনয় করে সে আরেকটু আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে চায়, কারণ রিজিয়া নাটকে অভিনয় করার পরে তার আত্মবিশ্বাস ফিরে আসেনি, তার মনে হয়েছে খারাপ হয়েছে, তার মানে আরও একটু
স্যাটিসফ্যাকশনটাই, কারণ স্যাটিসফ্যাকশনটা এলে আত্মসন্তুষ্টিটা যখন ফিরে আসবে তখন সেলফ কনফিডেন্সটাও ফিরে আসবে। আর আত্মবিশ্বাস আত্মসন্তুষ্টি নিয়ে তার মনে হবে কি 68 বছর বয়সে দাঁড়িয়ে থাকলেও যাই হোক আমার বয়স বেড়েছে ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত আমার অভিনয় ফুরিয়ে যায়নি, তার মানে আমি এখনও সমাজে বা অভিনয়ের জগতে এখনও জায়গা, এই মেন্টাল স্যাটিসফ্যাকশনটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। থাকুক এই পর্যন্ত থাকুক, কারণ এইবারে যে নাটকে ঢুকছে মানে শাহজাহান নাটকে এইবারে অরঙ্গজেবের চরিত্রে অভিনয় করা, এই জায়গাটা আমাদেরকে একটু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে হবে, সময় লাগবে।